আজ আবার লাইভে এলাম, কারণ বইমেলার পরে কতদিন এই এলাকায় থাকবো অনিশ্চয়তা রয়েছে। কারণ আবার গ্রামে গঞ্জে বেরিয়ে পড়ব। অনেক সহযোদ্ধা আসছেন। আজকেও এসেছিলেন বেলদা থেকে জয়দেব বলে এক সচেতন পাঠক সহযোদ্ধা। এছাড়াও আরও কয়েকটি গ্রামে যাওয়ার ইচ্ছে বা পরিকল্পনা আছে। তো তাই তখন সময় পাওয়াটা কঠিন হবে। অসুবিধে নেই, লাইভ ফেসবুকে থাকবে, যদিও ফেসবুকে 30 দিনের বেশি এখন লাইভ রাখছে না। তো আমি সন্তর্পণে লাইভগুলো করছি এবং সে পরবর্তীতে ইউটিউবেও দিয়ে দিচ্ছি। সুতরাং আপনারা সময় সুযোগ অনুসারে শুনে নেবেন। তো আর বুঝতেই পাচ্ছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছাড়া এই বইমেলা থেকে ফিরেই আজকে অনেকে এসেছিলেন, অনেক মানুষ এসেছিলেন, যাদের ছবি আমি পেয়েছি বা আমার ফোনে তোলা হয়েছে, সেগুলো আগামীকাল পোস্ট করব। তো বুঝতেই পাচ্ছেন যে এতটা গোটা মানে আমি তো একটার মধ্যেই বইমেলায় পৌঁছে গিয়েছিলাম আজকে। তো তারপরেও আমি এসে যখন লাইভ করছি তখন বুঝতে হবে যে বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ নইলে আমি নিজের কাছে মানে আমার কর্তব্য, যেটা আমার মনে হয় করণীয়, আপনাদের সচেতন করে দেওয়া। কারণ ইতিমধ্যেই রাম মন্দিরের ব্যাপারটা আপনারা জানেন গতকালই ঘটেছে, এবং তাকে কেন্দ্র করে কিছু কিছু ঘটনা যেগুলো খুব ছোটোখাটো হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আগামীতে বাড়বে, সে বিষয়ে যাতে করে আপনারা বিভ্রান্ত না হন। এবং বিশেষ করে আমার প্রোফাইলেও এমন বেশ কিছু সহযোদ্ধা পাঠক আছেন যারা এখনও বিষয়টি বুঝতে পারছেন না, যদিও তারা আমার প্রোফাইলে আছেন, পোস্টে আসেন। কেউ কেউ আবার তারা নিজেরাই তাদের ওয়াল বা তাদের পোস্ট নিয়েই বেশি ব্যস্ত। তো যাই হোক, এই বিষয়ে আমি একটা গাইডলাইনও রাখবো। আমি আমার বন্ধু তালিকায় এরপরে কাদেরকে আমি গুরুত্ব দেব বেশি এবং কেন দেব। কারণ আমি বহু আগেই বলেছি, ফলোয়ার্স বাড়ানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য চিন্তক বাড়ানো, থিঙ্কার্স বাড়ানো। আমি সেলিব্রিটি নই, হতেও চাই না। হয়ে গেলে আমার নামে কুত্তা পুষবেন, তবুও ভালো, কারণ কুকুর অন্তত প্রকৃতির কাছাকাছি থাকে। তো আমি তাই মনে করি। সক্রেটিসও বহু আগেই বলেছিলেন যে যেভাবে সেই সময় মানুষের মানে অন্ধত্ব এতটাই বেড়ে গিয়েছিল সেই সময় দাঁড়িয়ে, তো তিনি খুব দুঃখ সহকারে বলেছিলেন এইসব দেবদেবী পুজো করা মানে দেবদেবীর চাইতে কুকুর, পথের কুকুর অনেক ভালো। তো এই বক্তব্যটির পরে সক্রেটিসকে অনেকেই ভুল বুঝেছিলেন। তো এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে এখন বিভিন্ন রাজনৈতিক নেতা, তথাকথিত সেলিব্রিটি, ধর্মগুরু, এরা যেভাবে দেবতা হয়ে উঠেছেন জনমানসে, তাদের চাইতে সত্যি সত্যি পথের কুকুর সারমেয় অনেক ভালো। কারণ তারা অন্তত ভণ্ডামিটা করে না এবং প্রকৃতির সঙ্গে তাদের এখনও যোগ আছে। যাই হোক, প্রথমে আমি একটি বিষয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিই যারা বইমেলায় আসছেন। কারণ এটি আজকেই প্রথম ঘটল। কারণ জানি না যিনি এসেছিলেন তিনি মনে মনে ক্ষুণ্ণ হলেন কি না, কিন্তু আমার কিছু করার ছিল না। তো সেই ঘটনাটা কীরকম, বইমেলায় এলে আমাকে অনেকেই ফুড স্টলে খাওয়ানোর জন্য নিয়ে যান। আমি সেই সময় ফ্রি থাকলে, অনেক সময় যদিও সেই সময় থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, তো কখনো কখনো ভালোবাসার মানুষ হলে, পাঠক হলে না করতে পারি না, তাদেরও ইচ্ছে করে। তো আমি জেনারেলি একদম করুণাময়ী, আমি যখন একা যাই, করুণাময়ী বাস স্ট্যান্ডের যে 9 নম্বর গেটের সঙ্গে লাগানো যে চাওয়ালা, ঝালমুড়িওয়ালা, এবং ওখানে 30-40 টাকায় নিরামিষ মাছ ভাত 40 টাকায় এরকম পাওয়াও যায়, তাদের সেখানেও আমি, যারা দূর থেকে আসেন আমার পাঠক সহযোদ্ধা, সেখানেই আমি তাদেরকে রেকমেন্ড করি
আমি নিজেও এসব জায়গাতেই খেতে অভ্যস্ত। কিন্তু যেহেতু অনেকটা দূরে আর আমার স্টলটা ২ নম্বর গেটের সঙ্গে লাগানো, তাই ওখানে অনেকটা দূরে গিয়ে আবার মানে ভিড়ভাট্টার মধ্য গিয়ে কেউ চলে এলে আবার অনেকেই আমাকে না পেয়ে ফিরে যাচ্ছেন বলে আমি কখনো কখনো মানে পাঠকরা ওই পাশের যে ফুড স্টল কাছাকাছি আমার ২ নম্বর গেটের কাছাকাছি একটি ফুড স্টল আছে আমার স্টলের সঙ্গে, মানে কয়েক পা বেশি দূরত্বে নয়, সেখানেই আমি যাচ্ছি। তারা নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সেটা গত বইমেলাও হয়েছে, তার আগের বইমেলাতেও হয়েছে, এ তো হতেই থাকে। কিন্তু আজকে যেটি ঘটল সেটি একটু অন্যরকম ছিল। তো আমরা খাচ্ছিলাম একসঙ্গে ওই মাছের আইটেম, ফিশের পকোড়া এরকম কিছু। তো সেই সময় একটি ছেলে সে ওখানে এসে দাঁড়ায় হাত পাতে, শুধু আমাদের কাছে নয়, আরও অন্যান্য সব মানুষ, ভদ্রজন সভ্য মানুষ, তাদের কাছে হাত পাততে শুরু করে। বলাই বাহুল্য আমরা ভদ্রলোকেরা খুব তাড়াতাড়ি একটি বিষয় শিখে গেছে, সেটা হলো কুর্নিশ করা। ফেসবুকেও যেমন কুর্নিশের ছড়াছড়ি দেখতে পাই, তেমনই এখানেও সেই ছেলেটিকে দেখে, কম বয়সী ছেলে, তাকে দেখে সবার কপালে হাত উঠতে শুরু করলো, অর্থাৎ মাপ করবেন, মানে পারছি না। তো কেউ কেউ অবশ্য ২ টাকা ১ টাকার কয়েন ধরিয়ে দিল, কিন্তু আমার মনে হলো তো ছেলেটি ক্ষুধার্ত, তাই না? আমি তো বারবার বলেছি আপনাদের ভাগ করে খান, আসুন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি ছেলেটিকে মানে যা আমার সেই সময় রয়েছে বললাম, একে একটা ১০০ টাকার একটা যাই হোক একটা কাটলেট দেওয়া হোক। সঙ্গে আমার সেই পাঠক সহযোদ্ধাও ছিল, তো তাকে দেওয়া হলো। সে খুব খুশি হলো, সে স্বাভাবিকভাবেই একটা ক্ষুধার্ত ছেলে। তো তারপরে যেহেতু আমি ওটা বলেছি ১০০, ওটা আমি দেওয়ার কথা, কিন্তু সে নিশ্চয়ই তাতে করে আমাকে দিতে দেয়নি, সে নিজেই দিয়েছে। আমার এটাই প্রসঙ্গটা আমি কেন তুললাম, আমি জানি সে খুশি মনেই দিয়েছে, কিন্তু আমি তো মনের কথাটা বলতে পারবো না, প্রত্যেকের পকেটের অবস্থাও আমি জানি না। তাই যদি এরকম কোনো অস্বস্তির শিকার আপনারা হন, তাহলে অনুগ্রহ করে, কারণ বলা যায় না, এর পরেও যখন আপনারা আমাকে কেউ কেউ ফুড স্টলে খেতে নিয়ে যাবেন, এরকম ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হয়। আমি মাঠে ঘাটে যখনই যাই, যখনই এরকম কিছু আমার চোখের সামনে পড়ে, আমি কিন্তু কখনো পরোয়া করি না। আমি এখানে মহত্ব দেখাচ্ছি না, এটা একদম যারা আমাকে কাছ থেকে চেনেন তাদের অভিজ্ঞতা। এমনও হয়েছে, যাই হোক সে উদাহরণ দিলাম না, এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যাতে করে আমরা এই ভাগ করে খাওয়ার ব্যাপারটা একটু শিখি। কারণ সভ্যতার এই বিদ্বেষ, এই ফারাক, এই বৈষম্য, তার প্রধানতম কারণ হলো এই ভাগ না করে খাওয়া, ভাগাভাগি করে না খাওয়াটাকেই আমরা সভ্যতা বলে মনে করেছি। প্রাচীন আরণ্যক সভ্যতার কথা মনে করুন, তখন কি ধনী দরিদ্র ছিল, বেলেও নেয়া ছিল, ঝুপড়িবাসী ছিল? তাহলে কেন পৃথিবীতে কি খাবার দাবারের অভাব আছে? অভাব নেই, তবে কেন কেন এমন হয়? এটা আমাদের, তাই আমি বারবার বলি, আমাদের প্রতিপক্ষ বিল গেটস নন। হ্যাঁ, প্রতীকী প্রতিপক্ষ তথাকথিত আমাদের এটা বলতে হয়, কারণ তিনি ভ্যাকসিন প্রমোট করছেন, ঠিক আছে। ক্লাউস সোয়াবও নন, আমাদের প্রতিপক্ষ আমরা নিজে। তাই এরকম হলে একদম স্পষ্ট বলবেন, কারণ আমি বলেছি যখন খাবারটা আমি দেব। আর যদি এরকম ব্যাপারটাকে এড়াতে চান, তাহলে আমাকে ফুড স্টলে নিয়ে যাবেন না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর আরেকটি আবেদন আমি রাখবো যে পথে ঘাটে যখন বুঝতেই পারবেন, আপনাদের আমার সংস্পর্শে থেকে আমার লেখালেখি পড়ে অনেকেরই এই বোধ তৈরি হয়ে গেছে যে একটা হয়তো দেখলেন একটা পথে একটা মানুষ, বৃদ্ধ মানুষ, তিনি হয়তো কিছু একটা কোনো একটা বিছানার চাদর বা গামছা নিয়ে ফেরি করছেন একা, শীতের রাত হতে পারে, গরম উষ্ণতম রাত হতে পারে, যখন হাওয়া বন্ধ, থমথমে পরিবেশ, এরকম একটা জায়গায় আপনি যদি এরকম কোনো মানুষকে দেখেন, বা সবজিওয়ালা বা এইরকম ধরনের মানুষ যারা
রাস্তার ধারে পসরা নিয়ে বসে তাদের সঙ্গে অনুগ্রহ করে বেশি দরদাম করবেন না। যদি আপনার সামর্থ্য থাকে, হ্যাঁ আপনারও যদি অবস্থা খুবই খারাপ হয়, তাহলে কেন করবেন না? নিশ্চয়ই করবেন, কারণ আপনাকেও তো সংসার চালাতে হয়, তাই না? কিন্তু যদি আপনার 5-10 টাকা 15-20 টাকার এদিক ওদিক হলে কিছু যায় আসে না, সেই ক্ষেত্রে আপনি না হয় নাই করলেন। কারণ এইসব মানুষগুলো জানেন তো, আমাদেরকে কিন্তু ভেতরে ভেতরে ঘেন্না করে, শ্রদ্ধা করে না। কারণ আমরা ভদ্রলোক হয়ে, মধ্যবিত্ত হয়ে ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি। ওরা কিন্তু টাটাকে সামনে পায় না, ওরা কিন্তু বিড়লাকে সামনে পায় না, ওরা কিন্তু বিল গেটসকে সামনে পায় না, ওরা আমাদের পায়। প্রতি মুহূর্তে দেখে আমরা ভালো জামা কাপড় পরে দামি মোবাইল নিয়ে গটগট করে ওদের সামনে দিয়ে হেঁটে যাই, আর ওদের সঙ্গে দরদাম করি। 1 টাকার জন্য 2 টাকার জন্য দরদাম করি। কিন্তু আমরাই আবার মলে গিয়ে, ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে উজাড় করে দিই, সেখানে দরদাম না করাটাই সভ্যতা, দরদাম না করাটাই ভদ্রতা। তাই যাদের সামর্থ্য আছে তারা না হয় দরদাম একটু নাই বা করলেন, একটু চমকে দিলেন। কিভাবে চমকে দিলেন? সেদিনের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, পরশু দিনের একটি ঘটনা। আমি বেলঘরিয়াতে নেমেছি, ট্রেন থেকে নেমেছি। একটি দেখি বৃদ্ধ আসন বিক্রি করছে, মানে বসার আসন, যেটা আপনি বসে পুজো করতে পারেন অথবা বসে খেতে পারেন। তো আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন যে আমি ডাইনিং টেবিল ব্যবহার করি না, আমি চিরকালই বসেই খাই। হ্যাঁ, কোনো জায়গায় বেড়াতে গেলে বা রেস্তোরাঁতে গেলে সেখানে তো সেই অপশন নেই, তো সেটা আলাদা কথা। কিন্তু আমি বাড়িতে যখন খাই বা যেখানে যাই, সুযোগ থাকলে আমি সেখানে বসেই খাই। তো আমার একটা আসন, পুরনো আসন একটি আছে। তো মনে হলো এই লোকটি একটাই আসন হাতে আছে, এটা বিক্রি হয়ে গেলে তো সে বাড়ি যেতে পারবে অন্তত। রাত হয়ে গেছে তখন, তো প্রায় 10টা তো ছাড়িয়েই গেছে, এরকম একটা সময়। তো আমি তাকে দাম জিজ্ঞাসা করলাম। সে বলল 125 টাকা বাবু। আমি বললাম 125 টাকা পোষাবে? ঠিকঠাক দাম বলুন। তো তখন সে বলল, আমি তো 100 টাকাতেই কিনে, আমি তো 100 টাকাতেই কিনেছি, 25 টাকাটাই আমার লাভ। আমি আমি ঠিক আছে, আপনি পোষায় যেটা সেই দাম বলুন। তো উনি তখন, আমি বললাম, তখন আমার কাছে খুচরো টাকা ছিল না, আমার কাছে তখন একটি 500 টাকার নোট ছিল। তো আমি তখন পাশের একটি দোকানে গিয়ে খুচরো করলাম, ভাঙালাম, ভাঙিয়ে তাকে আরও একবার জিজ্ঞাসা করলাম যে পোষানোর মতো একটি দাম বলুন। সে বলল, বাবু 110 টাকা দিন, কি আর করব, বাড়ি যাব, অনেক রাত হয়েছে। আমি তখন হাসতে হাসতে বললাম, পোষানো মানে কি আপনি বুঝলেন আমার পোষানো? আমি তো আপনার পোষানোর কথা ভাবছি। আপনি কেন 110 টাকা দেবেন? আপনি 130 টাকা রাখুন। এই বলে সে যা দাম বলেছিল তার চেয়ে আমি আরও 5 টাকা বেশি দিলাম। সে চমকে গেল, আমি আরও বেশি দিতে পারতাম, কিন্তু আমাকেও তো বুঝতেই পারছেন, যারা কাছের মানুষ তারা জানেন। তো এই যে জায়গাটা, অর্থাৎ আমি ইচ্ছে করলেই 110 টাকায় ওটা আমি নিতে পারতাম, সে তো নিজেই বলেছিল। কিন্তু তা সত্ত্বেও আমি তাকে 25 টাকা বেশি দিলাম। কেন দিলাম? ইচ্ছে হলো ওকে চমকে দিই। কারণ ওই লোকটা দিনের পর দিন, রাতের পর রাত ধরে এটাই বুঝেছে যে আমরা পোষানো মানে বুঝি আমাদের নিজেদের পোষাচ্ছে কি না, আমরা ওদের পোষাচ্ছে কি, কেন পোষাচ্ছে কি না, ওদের কিভাবে চলছে আমরা কখনো ভাবার চেষ্টাই করিনি। যারা পারেন না, যাদের নিজেদেরই হাঁড়িতে টান আছে, তাদের কথা বলছি না, এমন পাঠক বা এমন সহযোদ্ধা হয়তো আমার ফেসবুকে আছেন, থাকতেই পারেন, তাদের কথা, তাদেরকে আমি এরকম আবেদন রাখছি না। কিন্তু যারা পারেন তাদের জন্য মাসে 10 টাকা, 15 টাকা, 25 টাকা, 30 টাকার খরচা করে এই রকম দুস্থ মানুষগুলোকে একটু চমকে দিতে পারি না আমরা? পারি তো। এতে করে কি হয় বলুন তো? এতে করে আপনার 25 টাকা, 30 টাকা হয়তো বেশি যায়,
কিন্তু আমাদের শ্রেণীর প্রতি এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, যাদেরকে ওরা স্বার্থপর বলে ধরে নিয়েছে, যাদেরকে ওরা বুঝে নিয়েছে এরা শুধু নিজেরটা বোঝে, আমি আর তুমি আর আমাদের সন্তানের মধ্যে সীমাবদ্ধ, অ্যাপার্টমেন্টবাসী, ফ্ল্যাটবাসী, দামি কুকুর পোষা এই সব ভদ্রলোক, ওরা খুব স্বার্থপর, ওরা নিজেদের ছাড়া কিছুই বোঝে না। এই যে একটা ভাবনা তৈরি হয়েছে, আসুন এই ভাবনাটিকে আমরা ভেঙে চুড়ে দিই। এখান থেকে আমরা শুরু করি। 10 টাকা, 15 টাকা, আমরা তো কত কিছুই তো আমরা অপচয় করে উড়িয়ে দিই, তাই না? আসুন চমকে দিই। এই আহ্বানটা আমি রাখলাম আপনাদের প্রতি। এই রকম সুযোগ কিন্তু আপনারা পাবেন পথে ঘাটে, যখন ইচ্ছে হবে। আমার কথা যদি আমাকে যদি সত্যিই ভালোবাসেন, আমার বই কিনতে হবে না, বই যারা কিনছেন, কিন্তু এই কাজটা করুন। কারণ এতে করে এই স্বার্থপরতার বিরুদ্ধে একটা লড়াই তৈরি হবে, একটা মানসিকতা তৈরি হবে। তারপর লোকটাকে সঙ্গে পারলে যারা কথা বলতে পারেন, অ্যালার্ট করুন। আমি তো তাই করি। সে চমকে যায়, তারপরে তার আগ্রহ হয় আমার সম্পর্কে, আমি কি করি বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানে এরকম ঘটনা তাদের জীবনে তো ঘটে না, আগে ঘটতো, জানেন তো। বিদ্যাসাগর মহাশয়ের সময় এরকম ঘটনা ঘটতো, খুব বেশি দেরি নয়, বেশি যুগের আমলের কথা নয়। আর আমি বিদ্যাসাগর নই, তাকে আমি প্রণাম করি, কিন্তু মানসিকতাটা তো হওয়া চায়। জ্ঞানে গুণে পাণ্ডিত্যে নাইবা হলাম আমরা, কিন্তু হৃদয়ে তো হতে পারি, তাই তো? এই আহ্বানটা রাখলাম আপনাদের কাছে। এবারে আসছি প্রসঙ্গে। আপনারা জানেন যে আমি বহু আগেই বলেছিলাম যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, করোনা প্যান্ডেমিক এবং করোনামৃতের সাইড এফেক্ট থেকে মানুষকে ঘুরিয়ে নিয়ে যাওয়া, ডাইভার্ট করা, এবং এই যে এআই লাগু হওয়ার সঙ্গে সঙ্গে এত এত মানুষের জীবিকা হারানোর যে খাঁড়া তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রতি মুহূর্তে বাড়ছে, 2024 নির্বাচনের পরে যা ভয়ঙ্কর আকার নেবে, আমরা অনেকেই এই বাস্তবতাগুলো এখনও উপলব্ধি করতে পারছি না। তো তাঁদেরকে পারছি না বলেই তা এই রাম মন্দির এবং 4-5 বছর পরে বাবরি মসজিদও রেডি হয়ে যাবে। অর্থাৎ এখন খেয়াল করে দেখবে যার দিকে একটা বিচ্ছিন্নতার পরিবেশ তৈরি করা হচ্ছে, সেটা বাংলাদেশেও হচ্ছে, ধর্ম নিয়ে হচ্ছে, জেন্ডার বা লিঙ্গ নিয়ে হচ্ছে, ভাষা নিয়ে হচ্ছে। কিন্তু প্রতিবাদটা খণ্ডিত হলে কি হয়? হ্যাঁ, খণ্ডিত প্রতিবাদ মানেই বুঝবেন প্রমোটেড প্রতিবাদ। হ্যাঁ, কেন, কিভাবে, আমি আসছি এক এক করে। ভিডিওটি হয়তো ঘন্টা খানেক হতে পারে। খেয়াল করে দেখবেন, আমি এ নিয়ে প্রথম খণ্ডে লিখেছি ফেসবুকে, সেকুলারিজম বা ওই যে তথাকথিত ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে দেখবেন একটি আমাদের রাজ্যে বিশেষ করে বা দেশেও অনেক ক্ষেত্রে একটি বিশেষ রিলিজন বা ধর্মকে, বলেই দিই ইসলাম ধর্মাবলম্বীদেরকে বেশি করে প্রশাসন থেকে সুযোগ সুবিধে বা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে যেন একটু পোষ্যপুত্র করে রাখা হয়েছিল। এটা কি ভালোর জন্য? না 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 না, এটা করেই তো ওরা হিন্দুত্ব, তথাকথিত হিন্দুত্বকে জাগরণ করেছে। হ্যাঁ, ওই যে ইমাম ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, তাহলে পুরোহিত ভাতা হবে না কেন, এই রকম বিভিন্ন রকমের এজেন্ডা এটা বহু আগেই ওরা শুরু করেছিল, যাতে করে হিন্দু মুসলমানের ভেদটাকে আরো বেশি করে প্রমোট করা যায়, বিদ্বেষটাকে বেশি করে প্রমোট করা যায়। আর সেইটাকে এই 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 মেকি সেকুলারিজম, যেটা ছদ্ম ধর্মনিরপেক্ষতাকে শিখণ্ডী করেই কিন্তু এই তথাকথিত হিন্দুত্ববাদীদের উত্থান ঘটানো হয়েছে। মানে অন্তত অনলাইনে বা ভোটের বাক্সে যেভাবেই বলুন না কেন, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ছিল। বহু আগেই বলেছি, আমি প্রতিবাদ করেছিলাম, কারণ এটা খণ্ডিত ছিল। খণ্ডিত যখনই কিছু এজেন্ডা কিছু হবে, তখনই বুঝবেন পেছনে কোনো একটা গভীরতর অভিসন্ধি আছে। আমার আশঙ্কা সত্যি হয়েছে।
সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো? এবার সেই মেগি সেকুলারিজমকে সামনে রেখেই বারবার করে সেটাকে প্রমোট করে ইমাম ভাতা বলুন, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধে বলুন, হ্যাঁ ওরা রাস্তা আটকে প্রার্থনা করে, হ্যাঁ আমরা কেন করব না, এই রকম বিভিন্ন রকমের এজেন্ডাকে দিয়ে ওরা কিন্তু মানুষের যে মূল আর্থসামাজিক সমস্যা, ফার্মা লবের শোষণ, প্রকৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, এসব থেকে মানুষকে ঘুরিয়ে নিয়ে গেছে, বারবার প্রতি মুহূর্তে ঘুরিয়ে নিয়ে গেছে, সেটারই ফসল ওরা তুলছে। আমি বারবার বলছি এই প্রক্রিয়াটাকে বন্ধ করার ক্ষমতা নেই, কিন্তু আমরা কিছু মানুষ অন্তত স্বাস্থ্যটাকে, শরীরটাকে এবং একসঙ্গে বেঁচে থাকার যে কমিউন ফিলিং, সেটাকে আমরা কিন্তু একটু একটু করে ফিরিয়ে আনতে পারি। আগামীতে এই নিয়ে আমার বড়সড় একটি ইচ্ছে আছে, জানি না সেটা আমি কতটা করতে পারবো, সেটা আমি এখন বলছি না। যখন করতে পারবো বলে মনে হবে তখনই জানাবো। কয়েকজনকে বলেছি, আজকেও একজনকে বললাম। তো যাই হোক, তো এই যে জায়গাটা বোঝার চেষ্টা করুন, এখন নারী পুরুষ, ভাষা, বাঙালি অবাঙালি, বিপরীতকামী সমকামী, তৃতীয় লিঙ্গ, চারদিকে কিন্তু একটার পর একটা ওরা ডিভিশন তৈরি করছে এবং প্রমোট করছে। নারী নির্যাতন বা ফেমিনিজমের ব্যাপারটা কিন্তু আগেই ছিল, আমরা জানি, ওরা আগেই তৈরি করেছিল। এরকম লেখক লেখিকাকে, মানে বিশেষ করে লেখিকাকে, ওরা বুঝতেই পারছেন কার কথা বলছে। বাজারি পত্রিকা কিন্তু বহু আগেই এক লেখিকাকে এই ফেমিনিজম প্রমোট করার জন্য উদ্দেশ্যেই প্রমোট করেছিল, ঠিক আছে? সেটা বুঝতেই পারছেন। কারণ নারী পুরুষ পরিপূরক, আলাদা করে যখনই একটা লিঙ্গকে তোল্লা দেওয়া হবে তখনই বুঝবেন অভিসন্ধি আছে, সাবধান। ঠিক এবারই দেখবেন ওই পুরুষ নির্যাতন হচ্ছে বলে এরকম কিছু ভিডিও দেখবেন ফেসবুকে ছড়াচ্ছে এক মহিলা, আমি জানি না তার নাম কি, আমার দেখার দরকার নেই, এটা প্রতীক মাত্র। এগুলো কিন্তু সাবধান, এবার পুরুষকে নারীর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, এসব ভিডিও আমার চোখে পড়ে, আমি সবই দেখি, মন্তব্য করি না, আমি লাইভে বলি, আমি কটা জায়গায় মন্তব্য করবো বলুন দেখি। তো এটা কিন্তু প্রমোটেড যখনই, অর্থাৎ নারীদেরকে ওরা ফেমিনিজম দিয়ে প্রমোট করছে, পুরুষের বিরুদ্ধে খেপাচ্ছে। এইবার পুরুষকে বোঝাচ্ছে কি, আপনি গোটা দিন ধরে এত পরিশ্রম করেন, এত কিছু করেন, আপনার বিরুদ্ধে এই সব নারীরা কি করে, ঘরে বসে থাকে, আপনাদের এই করে, সম্পত্তির থেকে 498 করে, এই করে সেই করে, আপনারা কি কম সহ্য করেন? আপনারা কি কম কষ্ট করেন সংসারের জন্য? আপনারা কেন এইভাবে দিনের পর দিন নারীদের দ্বারা নিপীড়িত হবেন? হ্যাঁ, এইসব বলেন উনি, মানে এইসব চলছে কি? খণ্ডিত না, খণ্ডিত প্রতিবাদ মানেই প্রমোটেড। সাবধান থাকবেন, নারীকে বাদ দিয়ে পরিবার চলবে না, পুরুষকে বাদ দিয়ে পরিবার চলবে না। আমি বারবার লিখেছি, স্ট্যাচুতে ওই লেখাটা রেখেছি, আকাশের পাখি, পাখির আকাশ, তাই নয় কি? তো এই রকম কিন্তু বহু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নেই। ফেসবুকেও নিয়েছি, ইউটিউবেও নিয়েছি, বইতেও নিচ্ছি, তাই তো? তাহলে একইভাবে খেয়াল করে দেখুন, আমি বাংলাদেশের একটি ঘটনায় যাব আর কি, তার আগে আমি আমাদের দেশটাকে কভার করছি। কারণ বাংলাদেশে একটি বই নিয়ে, বইয়ের পাতা ছেঁড়া নিয়ে বেশ সুন্দর রকম একটা, বেশ ভালো রকমের প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশে বইয়ের পাতা ছেঁড়া নিয়ে। পাতা ছিঁড়ুন, বই আবার ফেরত দিয়ে দিন, ইত্যাদি ইত্যাদি। এটা যে কী গভীর ব্যাপার, সেটা আমার অনেক সহজ অধ্যায় বুঝতে পারছেন না। এবং আসছি, এই যেমন ধরো নেতা, আমাকে একজন আজকে এক পাঠক বললেন যে নেতাজির যে দুটি রূপ আর কি, একটি হলো প্রকাশ্যের রূপ, যোদ্ধা হিসেবে যেটা উনি করেছেন স্বাধীনতা সংগ্রামী, তারপরে উনি তো মানে তার গুপ্ত জীবন যেটা, যেখানে তিনি গুমনামি বাবা, যেখানে তিনি মহাকাল, এই যে জায়গাটা, সেইটা নিয়ে আপনি একটা লাইভ করুন না। আমি তখন তাকে সবিনয়ে বললাম, করজোরে বললাম, নেতাজিকে নিয়ে অনেক চর্চা হয়েছে, বহু লেখালেখি হয়েছে, অনেক পণ্ডিতের জন্ম হয়েছে,
অনেক বোদ্ধা এসেছেন, প্রচুর লিঙ্ক ফেসবুকে পাবেন। নেতাজিকে নিয়ে যত যত বইপত্র, গুমনামি বাবা থেকে শুরু করে, মহাকাল থেকে শুরু করে আরও অনেক অনেক সব ব্যাপার, ব্রহ্মচর্য, এমিলি সেঙ্কল কাহিনী, ষড়যন্ত্র, এগুলো অনেক লেখা হয়েছে। কিন্তু নেতাজির যে মূল জায়গা, পথে নেমে প্রতিবাদ, সেটা কটা হয়েছে? আর তাই এই কারণেই আমি নেতাজির ওই সত্তাটি নিয়ে আগ্রহী নই। তিনি কবে আসবেন, তিনি জীবিত, কোথায় আছেন, তাই তো? ওসব পড়ুন, আপনাদের আগ্রহ থাকলে পড়ুন, কিন্তু আমি পথের মানুষ। আমি বারবার করে মনে করি যে নেতাজির বলুন আর বিবেকানন্দই বলুন, এদের দুটি ভাগ আছে। যদি আমরা ধরেই নিই আপনি যেটা বলছেন যে ঠিক আছে, নেতাজির যোগী হিসেবে যে একটা গুপ্ত জায়গা আছে, এবার খেয়াল করে দেখুন বইপত্রে, মিডিয়ায়, সর্বত্র, ফেসবুকে তার এই গুপ্ত রূপ যেটা যেটা ফেস বা যোগী যেটা দাবি করা হচ্ছে, সেটাকেই বারবার করে হাইলাইট, প্রমোট করা হয়, অর্থাৎ স্পিরিচুয়ালিজম। ঠিক আছে, আপনারা করুন, কিন্তু তিনি যে লড়াকু যোদ্ধা ছিলেন, যোদ্ধা সত্তাটি যেটা, সেটাকে কি প্রমোট করা হয়? হয় না। তাহলে দেখুন এখানেও খণ্ডিত, অর্থাৎ নেতাজির যে দুটি জায়গা, ধরে নিলাম যে ওই একটি জায়গাও সমান গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে, আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি কাজে বিশ্বাস করি। আমি মনে করি থিওরি উইদাউট প্র্যাকটিস ইজ বেসলেস। থিওরি উইদাউট প্র্যাকটিস ইজ বেসলেস। যে থিওরিকে নিয়ে আপনি প্রয়োগ করতে পারলেন না, মানুষের মধ্যে কাজ করতে পারলেন না, যে নেতাজি কর্মবীর ছিলেন, তার এই কাজটিকে, কর্মী সত্তাটিকে দ্বিতীয় যে অবস্থানে রেখে, ইগনোর করে শুধুমাত্র স্পিরিচুয়াল জায়গাটাকে নিয়েই যদি মিডিয়া, বইপত্র, লেখক, সাহিত্যিক, ব্লগার উৎসাহী হয়ে ওঠেন, মার্জনা করবেন, তারা করুন। আমি সে দলে নেই। আমি সে দলে নেই, কারণ সেক্ষেত্রে জেনে শুনে হোক, জানতে অজান্তে হোক, আমরা কিন্তু সেই খণ্ডিত যে নেতাজি, তার যে আধ্যাত্মিক অংশটি, সেটাকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলছি, যাতে করে এই মহাজনদের, তারা তো জানেন তো, তারা সবাই চায় যে আমরা নিয়তিবাদী হয়ে যাই। তারা চান আমরা কোনো মহাপুরুষের অপেক্ষায় বসে থাকি, তিনি আসবেন এবং তিনি আমাদের পরিত্রাণ করবেন। এই যেমন রাম এসে গেছেন, তিনি আমাদের পরিত্রাণ করবেন। এখন কেউ কেউ বলছেন কল্কি আসবে, রাম আসবে না। আরে বাবা, আমরাই তো কল্কি, আমরাই তো রাম। বিবেকানন্দ কি বলেছেন? আই এম দ্য হেভেন অ্যাবসলিউট, আই এম দ্য নলেজ অ্যাবসলিউট। ওটা তো আমাদের সেই আদি শঙ্করাচার্যের যেটা পর্যবেক্ষণ, যা বিবেকানন্দ অনুবাদ করেছেন। তো আই এম দ্য নলেজ অ্যাবসলিউট, আই এম দ্য হেভেন অ্যাবসলিউট, আই এম হি, আই এম হি। তাহলে কি হলো? তাহলে আমিও তো তিনি। তাহলে আমি কেন কার অপেক্ষায় থাকব? আমি সক্রিয় হব না? হ্যাঁ, তিনি আসতেই পারেন, যখন আসার আসবেন। তার মানে ততক্ষণ আমরা চুপচাপ বসে থাকবো, পথে নামবো না, গ্রামে গঞ্জে মানুষের মধ্যে সচেতনতা ছড়াবো না? ওরা কি ফেসবুকে আছে? ওরা কি বই পড়ে? দ্বিতীয় খণ্ড পড়বে নাকি স্ট্যাচু পড়বে? পড়বে না। কতজন পড়বে? পড়তে পারে কতজন? তাহলে তাদের কাছে আমরা যাব না? মার্জনা করবেন, সেই উদ্যোগ কিন্তু আমি দেখিনি, দেখলেও আমার জানা নেই, জানা নেই। তাহলে নেতাজির এই সত্তাটা কোথায় গেল? কর্মবীর সত্তাটা কোথায় গেল? তাহলে যে সত্তাটা নেতাজির প্রমোট করলে বা ছড়িয়ে দিলে মহাজনী শক্তি, পুঁজিবাদী শক্তির কোনো কিচ্ছু হবে না। আপনি লিখুন না, লিখুন, গাদা গুচ্ছের লিখুন, বই লিখুন। হ্যাঁ, আপনার বইয়ে যদি কলমে জোর থাকে, পাঠক পাবে, বিক্রি হবে বই, বেশ ভালো কথা। আপনার জনপ্রিয়তা হবে, সুনাম হবে। কি লেখে, কি দারুণ লেখে, আহা, ব্যাস, মার্জনা করবেন। আমি লেখক হওয়ার জন্য কলম ধরিনি,
আমার লেখক হয়ে ওঠাটা নেহাতি দুর্ঘটনা মাত্র। তাই আমি বারবার করে বলি, আমি যেসব তথ্য ফেসবুকে দিই, ইউটিউবে দিই, বলি, সে দিয়ে অনেক বই হতে পারত, আরও বেস্ট সেলার বই হতে পারত। আমি করিনি, কারণ মানুষের প্রাণ আগে। নতুন বিশ্ব ব্যবস্থায় যা ঘটতে চলেছে আগামীতে, সেই বিষয়গুলো নিয়ে যদি আমি এই সব লাইভ করতে থাকি, তার এই গুপ্ত সত্তা যারা বিশ্বাস করেন, বা আরও লিখতে থাকি, তাহলে এই বিষয়গুলো কে করবে? এই বিষয়গুলো তো দরকার বেশি। ডেঙ্গু ভ্যাকসিন আসছে, HPV আসছে, তাই তো। তাই এই অনুরোধগুলো অন্তত আমাকে করবেন না। যেটার সঙ্গে আমার কর্মের যোগাযোগ আছে এই মুহূর্তে, আমি সেই বিষয়টি কিন্তু বেছে নিয়েছি। আজকে আরও একটি ঘটনা ঘটল। কি ঘটনা? দেখুন, আমি একজন সাধারণ মানুষ, ঘটনাচক্রে আমি লেখক বা যোদ্ধা। আপনারাও আপনাদের মতো যথাসাধ্য কাজ করছেন। আপনারা পাশে না থাকলে আমি কি লড়াই করতে পারতাম? এটা কি আমার কাজ, একার কাজ নয়। কিন্তু কেউ কেউ আছেন আমাদের মধ্যে, আমরা পারি না নিজেদের লোভকে বা নিজেদের স্বার্থকে ছাড়তে। সর্বত্র আমরা ওটাই খুঁজে বেড়াই। আজকে আমি একজন দেখলাম হঠাৎ করে এসে, সে বলছে যে, আমি নাম বলছি না, নাম মনেও নেই, যে স্যার বাঙালিদের মানে শক্তি সাধনা, বাঙালিরা এখন তো আগে আমাদের কত বক্সার ছিল, এখন বাঙালিদের মধ্যে বক্সার নেই, তো শরীর চর্চা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আপনি কিছু বলবেন, আপনি কিছু লাইভ করুন না বা লিখুন না, খুব ভালো হয়। আমি ভাবলাম, বাহ, এটা তো ইন্টারেস্টিং জায়গা, বেশ। কিন্তু আমি তখন বললাম, আমার মধ্যে একটা খটকা লাগলো। আমি তখন বললাম, কেন? আমি গ্রামেগঞ্জে গেলে পুকুরে নেমে, নদীতে নেমে মানুষকে শরীরচর্চা, ব্যায়ামের ভূমিকা, সাঁতার হলো সবচেয়ে ভালো ব্যায়াম, সেটা তো আমি বারবার করে বলি, এবং স্বাস্থ্য সংক্রান্ত বহু পোস্ট দিই, এবং লাইভে বলি, ফেসবুকে সংক্ষেপে জানাই, লাইভে বলি, মুখোমুখি বলি। তো সুতরাং শরীরচর্চা যে বিষয়, হ্যাঁ, বক্সিংয়ের কথা বলিনি, কিন্তু স্বাস্থ্যকে ভালো রাখা, করোনামৃত থেকে বাঁচা এবং আগামী অমৃত থেকে বাঁচা, এই সমস্ত কিছু মিলিয়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রাকৃতিক জীবন যাপন করা, এই নিয়েই তো আমার লড়াই চলছে। তো হ্যাঁ, বক্সিংটা বলিনি, সে তবু সেটা বলতে লাগলো যে আমাদের বাঙালির গৌরব টৌরব, বেশ ভালো কথা। তারপরে সে আমার সঙ্গে সেলফি টেলফি নিতে চাইলো, অমুক তমুক, ছবি টবি। তো আরও অনেক পাঠক ছিল, তো আবার সঙ্গে তো সবসময় সঙ্গে সঙ্গে সেলফি নেওয়া যায় না, তাদের সঙ্গেও কথা বলতে হয়। তাছাড়া আমার একটু খটকাও লেগেছিল। তো যাই হোক, সামগ্রিক ছবি উঠলো বটে, কিন্তু জানি না সেলফি মনে হয় না নেওয়া হয়নি। কিন্তু আমি পরে যখন, যার সঙ্গে ছেলেটি এসেছিল, মানে যার সঙ্গে এসেছিল সে আমার কিন্তু বেশ, সেও লেখালেখি করে, এবং ছেলেটিকে আমার বেশ ভালো মনে হয়। মানে সেও অমৃত নেয়নি, এবং সে আন্তরিক। তার মাধ্যমেই ওই ছেলেটি এসেছিল, যে বক্সিংয়ের ব্যাপারটা বলছিল। আমি তখন তাকে ব্যাপারটা স্ট্রেট জিজ্ঞাসা করলাম, যখন ও একা মানে আলাদা করে জিজ্ঞাসা করলাম, তখন জানা গেল যে এই ছেলেটি বক্সিংয়ের একটি মানে সংস্থা আছে, সে বক্সিং শেখায়, এবং নিজেও ছিল আর কি বক্সার টক্সার, এখন সেটা ছেড়ে দিয়েছে, দিয়ে এখন নিজেই একটা সংস্থা খুলেছে, এবং অবশ্যই বলা অর্থের বিনিময়ে, জানেন নিশ্চয়ই এখন ক্যারাটেরও অনেক স্কুল হয়েছে, তো বাঙালিদের মধ্যে বক্সারটা নাকি কম, তাই নেই বললেই চলে, তাই সে মহান উদ্যোগ নিয়েছে বক্সিং সংস্থাতে। তো বুঝতেই পারছেন, এবার দুয়ে দুয়ে চারটা করে নিন, তাই তো, তাই তো। কিন্তু আমি তাকে পরিষ্কার তখন বললাম যে আমার কাছে ওটার চাইতে ডবল ডোজ নেওয়া, ট্রিপল ডোজ নেওয়া বক্সার কি করবে বলুন দেখি? হ্যাঁ, তুমি তাকে যতই ট্রেনিং দাও, প্রশিক্ষণ দাও না কেন, মূল লড়াইটা সর্বত্র কিন্তু এটা আগে। আইডেন্টিটি হোক, ধর্ম হোক, একটা মানুষ যদি প্রাণেই না বাঁচে, দুর্বল হয়ে যায়, সে কার বিরুদ্ধে লড়বে? কোথায় লড়বে? কম্পিটিশনে লড়বে, না আত্মরক্ষার জন্য লড়বে?
ব্যাপারটা ভাবুন, বুঝুন, মানে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, এবারে আসছে, তো এগুলো থেকে কিন্তু আমাকে সতর্ক থাকতে হয়, আমাকে ভাবতে হয়। তো এবারে আসছি বাংলাদেশের ঘটনায়। আমি কিছুদিন আগে একটি পোস্ট দিই, কি বাংলাদেশের পথে নেমে প্রতিবাদ করছেন বা প্যান্ডেমিকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, ভ্যাকসিনেশনের যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো যদি কেউ বলে থাকেন, বলছেন, এমন মানুষের খোঁজ আমি বহুদিন ধরেই করছি, কিন্তু পাইনি। তো তখন একজন কমেন্ট করলেন যে যাদের করার কথা তারা নাকি সবাই জেলে বসে আছে, মানে মানে জেলে আটকে রেখেছে, কারাগারে আটকে রেখেছে, তাই নাকি এরকম হচ্ছে না। আমি বললাম, বাহ, আপনি কি কারাগারের বাইরে না ভেতরে? আপনি তো নিজে একজন সচেতন মানুষ, আপনার পোস্টেও এরকম কিছু জায়নিক শক্তির বিরুদ্ধে, আপনি কেন, অনেকেই আছেন বাংলাদেশের আমার মানে বন্ধু তালিকায়, কেউ কেউ তাদের অবশ্যই আমার বইপত্র সংগ্রহ করেছেন, দু একজন। তো এছাড়া হ্যাঁ, তাদের ভূমিকা আমি প্রশংসা করছি, কারণ তারা কিন্তু তাদের প্রোফাইলে নিরন্তর এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আরও আমি সিংহভাগই দেখি তারা প্রোফাইলে আমার তালিকায় আছেন, কিন্তু প্রোফাইলেও এগুলো লেখেন না, বা কেউ কেউ লিখলেও পথে নামার কোনো নামগন্ধ নেই। তো তখন উনি যখন বললেন যে সবাই জেলে আছে, তা ভালো কথা, জেলের বাইরে কি এই যে যারা জায়নিক শক্তির বিরুদ্ধে পোস্ট দিচ্ছে ফেসবুকে, তারা তো জেলের বাইরেই আছে, তো তারা কেন পথে নামছেন না? বাংলাদেশে কি একজনও নেই? 20 কোটি 19 কোটির দেশ, সবাই কি জেলে? না, তখন তার কোনো সদুত্তর আমি পাইনি। এবার আজকেও আমি একটি পোস্ট দিয়েছি, কি নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা কি দেখতে পাবো, 2-3 ডোজ নেওয়া ভক্ত বেশি বিজ্ঞান মনস্ক, না 2-3 ডোজ নেওয়া মুমিন বেশি বিজ্ঞান মনস্ক, এই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলবে, প্রতিযোগিতা চলবে। তখনও দেখছি দু একজন আর কেউ কেউ মন্তব্য করেছেন, সব মন্তব্য আমি পড়িনি, আমি বইমেলায় ছিলাম। তারা বলছেন যে না, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে আমাদের অনেক হুজুর সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন। তো আমি তখন বললাম, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে যা হুজুররা যেটা প্রতিবাদ করছেন সেটা হলো যৌনতা, ট্রান্সেক্সুয়াল ব্যাপারটা, তৃতীয় লিঙ্গ, এইগুলো, বা সমকামিতা। কিন্তু এটা তো খণ্ডিত প্রতিবাদ। ভ্যাকসিনেশন, পার্শ্ব প্রতিক্রিয়া এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার প্যান্ডেমিক, যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের অবিচ্ছেদ্য অংশ, ওটাকে বাদ দিয়ে শুধু জেন্ডার সেন্ট্রিক প্রতিবাদ হয় না, তাহলে বুঝতে হবে খণ্ডিত, প্রমোটেড। আমি তাদের বললাম যে এরকম কোনো একটা লিঙ্ক দিন তো, যেখানে তারা, হ্যাঁ, তার মধ্যে আবার একজন এসে বলছেন যে না, এরকম নাকি কোনো এক হুজুর করেছিলেন প্রতিবাদ, মানে ভ্যাকসিনেশনের বিরুদ্ধে সতর্ক করা বা প্যান্ডেমিকের বিরুদ্ধে সতর্ক করা, সেই লিঙ্কটি নাকি উড়িয়ে দেওয়া হয়েছে, পাওয়া যাচ্ছে না। বা বেশ বেশ, তা আমার তো প্রথম ইউটিউব চ্যানেল উড়িয়ে দেওয়া হয়েছে, নেই তো। আমার এই ফেসবুক চ্যানেলও বছর দুয়েক দীর্ঘদিন খেপে খেপে বন্ধ ছিল, এই কারণে আমাকে আরও দুখানা প্রোফাইল করতে হয়েছিল। তো যদি প্রতিবাদটা সত্যিকারের প্রতিবাদ হয়, কনসিস্টেন্সি থাকে, সেটা তো ধরে রাখবেন তিনি। উনি একখানা ভিডিও করেছিলেন আর সেটা উড়ে গেল, মানে উনি থেমে গেলেন? হাস্যকর না? সেটা কি প্রতিবাদ ছিল? তাহলে তো বলবো উনি নিজেই উড়িয়েছেন। নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, করোনামৃত থেকে শুরু করে আগামীতে যা যা আসবে, সেইটা নিয়ে কি শুধু একটি ভিডিও করলেই যথেষ্ট, না একটা চ্যানেল চাই? বাংলাদেশে এরকম কোনো চ্যানেল আছে যেটা আমি করছি, বা আমাদের মতো সহযোদ্ধারা নিরন্তর, আমরা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষেও এরকম মানুষ আছেন যাদের জন্য আমরা গর্বিত, তারা করে চলেছেন। তো এরকম কেউ বাংলাদেশে আছেন? নেই। তাহলে হঠাৎ করে এখন কেন আমরা হুজুরদের বা এরকম কিছু মানুষকে, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি, রাম মন্দির নিয়ে খুব তারা চিন্তিত হয়ে গেলেন? হ্যাঁ,
আমি ইতিমধ্যেই এই রাম মন্দির কাণ্ডকে কেন্দ্র করে অনেক পাঠককে আমার তালিকায় ছিলেন, আমি দেখে নিয়েছি। আপনি রাম মন্দির নিয়ে পোস্ট দিন, অবশ্যই আপনি রামকে ভালোবাসতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভ্যাকসিনেশনের আমার কোনো পোস্ট শেয়ার করবেন না, বা নিজেও লিখবেন না। বলছি না আমার পোস্ট শেয়ার করতে, বা অন্যান্য ভিডিও আরও তো অনেকে লিখছেন, আমার কথা বলবো না, বা নিজেরাই লিখুন না কেন, সেগুলো করবেন না। আমার তালিকাতে থাকবেন, বাস বেশ। শুধু এসে মাঝে মাঝে লাইক দেবেন আর দু একটা কমেন্ট করে বলবেন দারুণ দারুণ সঙ্গে আছি, আর নিজেদের প্রোফাইলে শুধু শুধু ওই ওই সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, এদিকে রাম আর ওদিকে রহিম। রহিম তো নেই আর রামও নেই, আমরা জানি দুটোই একটা পলিটিক্যাল ইসলাম চলছে, যে পলিটিক্যাল ইসলামের যে এজেন্ডা, সেখানে আর্থসামাজিক ব্যাপারটাই নেই, পুরোটাই অন্য কিছু। এ নিয়ে আমার বহু বলা আছে, বক্তব্য আছে। তো এই মুমিনরা যখনই দেখলাম এইসব কি হলো, যৌনতা ভিত্তিক যে লেখা, সেখানে এই যে সিলেবাসে আপনারা জানবেন, আমি কিছু কিছু আপনাদের জানিয়েছি ইতিমধ্যেই, সেটা নিয়ে তারা বেশ সরব হয়ে গেলেন। তখন এরাও দেখলাম সেটা নিয়ে সরব হয়ে গেলেন, কিন্তু তাদের প্রোফাইলে এরকম কিছু দেখছি না। মানে আমি যে লড়াইটা করছি, বা কেন, তাহলে কি হলো ব্যাপারটা? ধর্মীয় বিদ্বেষ, এইটাই আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে। আমার পাঠক, আমার তালিকায় যারা আছেন, এতদিন আছেন, হ্যাঁ নতুন এলে আমি তাকে তো অবশ্যই সময় দিই, কিন্তু এতদিন থাকার পরেও আমি প্রত্যেকের ওয়ালে কিন্তু যাই, সময় করে দেখে নিই। আমাকে অনেক কিছুই দেখতে হয়, অনলাইনটা কিন্তু অবহেলা করি না আমি, কারণ অনলাইনের মাধ্যমেই তো আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, আপনারা আমার কাছে পৌঁছতে পেরেছেন। তাই অনলাইনের মাহাত্ম্য কিন্তু আমার কাছে কম নয়, অফলাইন আমার কাছে এক এক অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ অবশ্যই। কিন্তু অনলাইনও তো সূত্রপাত হয়েছিল, তাকে আমি অস্বীকার করি কী করে? তাই অনলাইনে আপনারা যদি এই রকম একটা বার্তা দেন, আমার বন্ধু তালিকায় থেকেও এই বিষয়ে কিছুই লিখলেন না, শুধু রাম রহিমের ব্যাপার আর বিদ্বেষ, তাহলে মার্জনা করবেন। আপনি আমার 1000 কপি বই কিনুন না কেন, আমি বিদায় জানাবো আপনাকে। প্রথমে বিদায় জানাবো, অর্থাৎ আনফ্রেন্ড করব। তারপরেও যদি দেখি আপনি মূল বিষয়টিকে এড়িয়ে গিয়ে শুধু ওই ধম্মকম্ম রাখুন, আইডেন্টিটি রাখুন, অবশ্যই আপনি মুসলমান হন, আপনি হিন্দু হন, কিন্তু যেটা মূল বিপদ, আরে প্রাণী যদি না থাকে আপনি কি করে ধর্মচর্চা করবেন? প্রাণী যদি না থাকে, আপনার স্বাস্থ্য যদি না থাকে, আপনাকে যদি বিছানায় শুয়ে জীবন কাটাতে হয়, প্রতি মাসে যদি 2000, 2500, 5000, 10,000 টাকার বিল দিতে হয়, তাহলে আপনি যুদ্ধটা করবেন কার বিরুদ্ধে? হ্যাঁ, ম্লেচ্ছের বিরুদ্ধে না কাফারের বিরুদ্ধে, নাকি অবাঙালিদের বিরুদ্ধে? আপনি বাংলা ভাষাকে ভালোবাসেন, তো আপনার ভাষাটাই তো চলে যাবে, মানে আপনি নিজেই তো ভাষায় বলার ক্ষমতা রাখবেন না, নাকি পরপারে গিয়ে ভাষা চর্চা করবেন? তো সেইটাকে যদি আপনি না রাখেন, অগ্রাধিকার নাই দিলেন, রাখতে হবে তো, তাহলে আপনি আমার প্রোফাইলে থাকবেন না, আমার বই কিনবেন না। আমি এরকমভাবে আমার যখন শুরু হয়েছিল, যখন আমি প্রথম খণ্ডের সময়, যখন অনেকে বলেছিল, আমি যখন আইডেন্টিটির লড়াইয়ের কথা বলতাম, সে করে ফেরুন, এটা তো আমার নতুন কথা নয়, পুরনো কথা। আলোয় আইডেন্টিটি আলো, এটাও নতুন কথা নয়, এটাও পুরনো কথা। অমৃতস্ব পুত্র প্রথম খণ্ড থেকে এসব কথা বলে আসছি। তখনও অনেকে এইরকম সহযোদ্ধা পাঠক আমাকে মোদির দলে ভেবে নিয়েছিলেন, যে আমি একটা নির্দিষ্ট গেরুয়া পার্টি, গেরুয়া দলের সদস্য হব, বুদ্ধিজীবী হব। যেমন করে বামুদের বুদ্ধিজীবী আছে, তেমন করে আমি বা আমাদের মতো আরও দু একজন লিখতে যায় না, তাদেরকে এখন আমি জানি না তারা কোন পর্যায়ে আছেন, আমরা এদের বুদ্ধিজীবী হয়ে উঠব। আরে মশাই, তাহলে ফারাক কি থাকলো? দলীয় বুদ্ধিজীবী, হ্যাঁ, সিপিএম এরকম অনেক বুদ্ধিজীবী তৈরি করেছিল সে সময়, জানেন তো। দিদিরও এরকম বেশ কিছু বুদ্ধিজীবী আছে, আমি ওপেনলি কথা বলি, তো আছে, আপনারা জানেন। তো এরকম যদি আমিও কোনো একটা দলের বুদ্ধিজীবী হয়ে যাই, আমি তো পোস্টার বয় বলতেন তখন, অনেকে ভেবে নিয়েছিলেন, আমি বলিনি, আমি বারবার করে বলেছি আইডেন্টিটির চর্চা করুন, সে করে ফিরুন, কিন্তু রাজনৈতিক দলের খপ্পরে পড়লে কিন্তু
সব শেষ। কারণ রাজনৈতিক দল মাত্রই প্রমোটেড, ফান্ডেড, আপনি চক্করে পড়ে যাবেন। তাই করোনা কালে কোনো বুদ্ধিজীবীকে আমরা পেলাম না। কেন? ওই যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে যাওয়া মানেই মুখ বন্ধ। সবাই কি বুঝেছেন? না, বোঝেননি। কেউ কেউ তো এতদিনে বুঝেছেন, তাও কেন মুখ খুলছেন? আপনি বলবেন কেউ বোঝেননি, মানি না। কেউ কেউ বুঝেছেন, এতদিনে তো বুঝে যাওয়ার কথা। কোথায়? কেউ কিছু বলছেন? তাহলে আপনারা কি এমনটাই চেয়েছিলেন, হে হিন্দুত্বের ধ্বজাধারী, যে ওদের যেমন করে বুদ্ধিজীবী আছে থাকবে, ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, প্রমোট করে ওরা, আপনারাও এরকম একটা দলীয় বুদ্ধিজীবী চেয়েছিলেন? বুদ্ধিজীবী আবার দলীয় হয়? বুদ্ধি বুদ্ধি কারো বুদ্ধি দল মানে? কিন্তু ওই যে জীবী যখন আপনি হয়ে যাচ্ছেন, মানে জীবিকা যখন হয়ে যাচ্ছে, জীবী কথাটাকে দুভাবে ভাবতে পারেন। একটা জীবন, মানে বুদ্ধি দিয়ে আপনি জীবন চালাচ্ছেন বুদ্ধিকে প্রয়োগ করে, কিন্তু আর আপনি যদি জীবিকা করে নেন সেটাকে, তাহলেই তো হয়ে গেল, তাই না? দুবেলা খাওয়ার চাইতেও ভালো বাড়ি, ভালো গাড়ি, স্টেটাস, দামি দামি রেস্তোরাঁতে ইন্টারভিউ, মানে দেখা সাক্ষাৎ হয়। একটা সময় এরকম জীবন আমি কাটিয়ে এসেছি। ট্রিঙ্কাস, সিসিডি ছাড়া আমার সেই সবের প্রোফাইলের পাঠকেরা দেখা মানে তাঁরাই ঠিক করতেন যে স্যার ট্রিঙ্কাস, স্যার সিসিডি অমুক। আমি এসব বর্জন করেছি। এখন বলি বেলঘড়িয়া স্টেশনে প্ল্যাটফর্মে আসুন, কফি হাউসে আসুন, কলকাতার সবচেয়ে সস্তা, মানে ওই এলাকার মধ্যে সস্তা রেস্তোরাঁ। বলি অমুক প্ল্যাটফর্মে আসুন, অমুক গ্রামে আসুন, অমুক জায়গায় আসুন, মাটিতে নামুন। না হলে দরকার নেই, বইমেলায় আসুন। যদি কথা বলতে হয়, এখন কেউ যদি অন্য কোনো কারণে যদি দেখি যে হ্যাঁ ওখানেও কিছু মানুষ আছেন যাদের সঙ্গে ইন্টারেক্ট করা যায়, আমার কাছে রাজপ্রাসাদও যা, পথও তাই, সেখানেও তো মানুষ আছেন যাদেরকে বোঝালে ইন্টারেক্ট করলে কাজ হবে। তারাও তো মানুষ, তারাও তো সহযোগ করতে পারে আমাদেরকে। তো সেই সব ক্ষেত্রে আমি নিশ্চয়ই চাই। কেউ যদি বলেন হ্যাঁ স্যার ট্রিঙ্কাস বলুন বা অমুক জায়গায় বলুন, আরও 2-3 জন আপনার সঙ্গে আলাপ করতে চাইছেন, তাদের কিছু জিজ্ঞাসাও আছে, তারা আগামী বিষণ্ণ ব্যাপারগুলো সম্পর্কে আরও ভালো করে জানতে চান, আমি সানন্দে যাব, যাই, সমস্যা নেই। কিন্তু আশা করি বোঝাতে পেরেছি। তো এইবার কি হলো, বাংলাদেশে আমি দেখতে পেলাম যে, আমার কিন্তু নামগুলো মনে নেই, আমি মূল বিষয়টা ধরেছি, সেটাই বলছি আপনাদের কাছে। কোনো একটি বইয়ে যেখানে তৃতীয় লিঙ্গ বা এই ট্রান্সজেন্ডার বা এই সব নিয়ে লেখা আছে, সেইখানে প্রতিবাদ কি হলো, সেই বইটি কোনো একটা বইমেলায় বা কোনো জায়গায় বিক্রি হচ্ছে। সেখানে একজন দেখা যাচ্ছে, কোনো একজন সেখানকার প্রতিবাদী চরিত্র, তিনি হুজুর হতে পারেন বা বুদ্ধিজীবী হতে পারেন, আমি নিশ্চিত নই, তার নামটাও আমার মনে নেই, আমার জানার আগ্রহ নেই। তো তিনি বলছেন যে আমরা প্রতিবাদ করব কি না, ওই পাতাতে যৌনতার বিষয়ে লেখালেখি, তৃতীয় লিঙ্গ বুঝতেই পাচ্ছেন, এই নিয়ে আমি বলেছি, এবং স্ট্যাচুতেও এর উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যে নতুন বিশ্ব ব্যবস্থার এজেন্ডার মধ্যে এটা রয়েছে কি তৃতীয় লিঙ্গ বিষয়টাকে ওরা নামকরণ করেছে। এবং ট্রান্সজেন্ডার, ওই যে বললাম না যে ওরা কিন্তু এক ধরনের সাম্যের কথা বলছে। কী সব সাম্য বলুন তো? আদানি আম্বানির সঙ্গে আপনি সাম্য হয়ে যাবেন তা নয়, কিন্তু ওটা থাকবে, ওরা আরও বেশি ধনী হবে, সেটা আপনারা জানেন। কি নারী পুরুষের সাম্য, ভালো কথা, নারী পুরুষের সাম্য হতে হতে এমন একটা পর্যায়ে ওরা নিয়ে যাবে আপনাদের, নারী পুরুষকে আলাদা করে চেনাই যাবে না, মানে একদম সমান সমান হয়ে গেল। কি বুঝলেন? হ্যাঁ, ওই দিকেই তো তারই এই সব ব্যাপার আর কি, জেন্ডার জাস্টিস থেকে শুরু করে, মানে প্রাকৃতিক যে লিঙ্গভেদ বা লিঙ্গ পরিচয়, যেটা প্রাকৃতিক আইডেন্টিটি, সেটাকে ধ্বংস করে সব গুলিয়ে দিয়ে এই অপারেশন বলুন, হরমোন থেরাপি, এগুলো তো আমি আলোচনা করেছি, আমেরিকায় এসব শুরু হয়ে গেছে আরও বেশি করে। বাবা মার অনুমতি ছাড়া সন্তান যদি পুরুষ থেকে নারী হতে চায়, নারী থেকে পুরুষ হতে চায়, এগুলো সব সরকার ওখানে ফ্রিতে সার্জারি করে করিয়ে দিচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন এজেন্ডাটা কি,
প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, আমি তো নিজে প্রতিবাদ করি তার। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কীরকম প্রতিবাদ, কীরকম? বলা হচ্ছে ওই বইটির ওই পাতাটি, দুটি পাতা সম্ভবত বা একটি পাতা, ওটা ছিঁড়ুন, মানে বইটি কিনুন, বলা হচ্ছে আগে কিনুন, কেনার পরে হ্যাঁ অরূপ থাকবে, অসুবিধা নেই, পরে শুনে নেবে। সবাই কি একসঙ্গে তোমরা দেখতে পারবে? সম্ভব নয়, এটা ইম্পসিবল। থাকবে তো দেখে নেবে। তো ওরা কি বলছে, প্রতিবাদ কি ধরন, বইটি আপনি কিনুন, কেনার পরে ওই পাতা দুটি ছিঁড়ুন, ছেঁড়ার পরে বইটি ফেরত দিয়ে বলুন এবার হাফ দামে বিক্রি করুন। তাহলে কি দাঁড়াচ্ছে? মানে প্রতিবাদ, যে ওই পাতা আমরা ছিঁড়ে দিচ্ছি, ওটা হচ্ছে চরম একটা মানে ধর্মের বিরুদ্ধে ওই রকমের লেখালেখি আমরা বরদাস্ত করব না। তাহলে কি হচ্ছে, বইটি দুবার বিক্রি হচ্ছে। কি হচ্ছে, প্রথমে বইটির যা দাম তাই দিয়ে আপনি কিনলেন, কেনার পরে দুটি পাতা ছিঁড়লেন, ছিঁড়ে বইটিকে আবার ফেরত দিয়ে বললেন এবার পাতা, বইটা তো পুরনো হয়ে, মানে পাতা ছেঁড়া বই, এবার আপনি হাফ দামে বিক্রি করুন। তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ বইটির যা দাম সেটি দিলেন, এবং উনি যদি সেটা হাফ দামে বিক্রি নাই বা করলেন, হয়তো কেউ কিনলো না হাফ দামে, যাই হোক যদি বা কেনে, তাহলে কি দাঁড়ালো, আপনি কিন্তু খেয়াল করে দেখুন কি কৌশলে ব্যবহার করে ওরা। আর সাধারণ মানুষ ভাবছে কে দারুণ প্রতিবাদ। আপনারা তো জানেন বর্তমানে নেতিবাচক প্রচার সবচেয়ে বড় প্রচার, নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি, জানেন তো, চলচ্চিত্রের ক্ষেত্রে হোক, সর্বত্র। এখন পজিটিভ, ফেসবুকে একটা ভালো জিনিস আপনি পোস্ট করুন যেখানে কোনো মশলা নেই, দেখবেন শেয়ার হবে না, কমেন্ট হবে না, চুপচাপ বসে থাকবে। কি দূর, ধরুন আপনি এটা লিখলেন, সর্বদা সত্যি কথা বলো, এরকম একটা পোস্ট দিলেন, বলুন, বা এরকম কোনো ভালো কাজ কেউ হয়তো, মানে ভালো কাজ কিন্তু মশলা নেই এরকম কোনো কাজ কেউ করছেন, দেখবেন কিচ্ছু হবে না। তো যেই আপনি একটা এরকম সনসনীখেজ কিছু করবেন, নেগেটিভ, চরম খারাপ, কেউ হয়তো দেখবেন কারো মানে কোনো কেউ হয়তো তার ড্রাইভারের সঙ্গে কোনো কারো স্ত্রী পালিয়ে গেছে, বা অমুক ছেলে ক্লাসের মধ্যে অমুক মেয়ের সঙ্গে অমুক করেছে, হ্যাঁ, বা অমুক ভিডিও করে ফেলেছে, করে সেটা ব্ল্যাকমেল করছে, বা এইরকম ধরনের মশলাদার যখন হবে, দেখবেন একেবারে ভাইরাল। অর্থাৎ এটা আমাদের মানসিকতা, আমরা সুস্থ চিন্তাকে, এটা কারণও আছে, একঘেয়েমি, সুস্থ চিন্তা মানেই একঘেয়েমি, তাই না? একই সুস্থ, তার একটা বৈচিত্র্য চাই আমরা, না? ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। আর এই ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফের চক্করে পড়ে আমরা কিন্তু নিজেদের সর্বনাশ করি, সেটা আমরা জানি না, আমরা বুঝি না যে এই মেয়েটি একদিন তার মেয়েও হতে পারে, তাই তো, এই মহিলাটি তার স্ত্রীও হতে পারে, তাই তো। আমরা সেখানে গিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করি, যাচ্ছে তাই বলি, এসব করি, ব্যাপারটা কতটা সত্যি তাও আমরা জানি না, এগুলো মিডিয়া কী কাজে লাগাচ্ছে তাও আমরা জানি না, অনেকে বোঝার চেষ্টা করি না। ওই যে মগজটাই তো নেই, থিঙ্কিং প্রসেসটাই তো নেই, তাই তো। তো ঠিক একইভাবে তাহলে কী দাঁড়াচ্ছে, বইটির প্রচার হয়ে গেল, নেগেটিভ প্রচার, লোকে বলে চাই তো কী লিখেছে দেখি তো। যে বইটির কথা লোকে জানতেই পারতো না, হয়তো জানতেই পারতো না, সেই বইটিকে কিন্তু প্রচারের আলোতে নিয়ে আসা হলো, তাই তো। খেয়াল করে দেখুন, আমি করোনা, ওরা কিন্তু যথেষ্ট বোঝে, ওরা চালাক। এই যে ধরুন আমার যে বইপত্রগুলো, সেটা কিন্তু ব্যান করতে পারে ওরা, কেন করছে না বলুন দেখি। দ্বিতীয় খণ্ড বিশেষ করে চক্রবইয়ের দিন রাত্রি যা কন্টেন্ট আছে, এবং স্ট্যাচু অবশ্যই করছে না কেন বলুন দেখি। করলে পাবলিসিটি পেয়ে যাবে, বইগুলো আরও মানুষ বেশি করে আকৃষ্ট হবে, তাই তো। দেখি তো ব্যান করলো কেন, আমি তো পরিষ্কার করে স্ট্যাটাস দেবো যে ব্যান করেছে, তখন আরও বেশি মানুষ জানবে এবং ওদের বিপদ বাড়বে, তাই ওরা ওটাকে ব্যান করবে না এখন, অন্তত এই মুহূর্তে করবে না। কি তাহলে যেগুলো নিয়ে ব্যান করা হয় ইচ্ছে, বর্তমানে বিশেষ করে, আমি আগেও চিরকাল যারা ব্যান করে অথরিটি, তারা কিন্তু এই প্ল্যানে করে যাতে করে আরও বেশি করে ব্যাপারটা ছড়ায়, অন্তত এই মুহূর্তে ওটা আরও বেশি করে করা হচ্ছে নেগেটিভ পাবলিসিটির জন্য। তাহলে কি দাঁড়ালো, যারা বইটি সম্পর্কে জানতো না তারা ওই দুটি পাতার পড়ার জন্য যাবে এবং পড়বে, কি ব্যাপার দেখি তো, পড়ে অন্তত একবার ভাববে, তাই তো, এরকম তো হতেও পারে বাবা, শিক্ষিত ভদ্রলোক বইটা লিখেছেন, আর আমাদের তো সেই ইসলাম মানে তো দাড়ি টুপি, আসল ইসলাম তো এখন আড়ালে, কফিনে, তাই তো। পড়াও হয়ে গেল, প্লাস কি হলো, বইটা বিক্রিও হয়ে গেল, তাই তো, প্রতিবাদও হয়ে গেল,
এটা তো গেল দৃশ্যত ফল, অর্থাৎ বইটির পাবলিসিটি হলো, প্রচুর ভাইরাল হয়েছে দেখবেন। বেশ, আর কি হলো? হ্যাঁ, সঞ্জয় দাস, অবশ্যই তোমার সঙ্গে তো আমার আগেও দেখা হয়েছে, ভালো লাগবে, তুমি বইমেলায় এসো, অবশ্যই আসবে। আমি প্রতিদিনই এখন থাকছি, কালও যাব, কাল এরকম 1টা-1:30 মধ্যে ঢুকবো, কালও যাব। কালকে হিলি থেকে এক সহযোদ্ধা আসছেন, চেনেন তারা আপনাকে, আপনারা তাদের অনেকেই তাকে চেনেন। তো অবশ্যই যাব, তুমি এসো, কথা হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা গেল নেগেটিভ পাবলিসিটি দিয়ে বইটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর একটা ব্যাপার কি হলো দেখুন, বাংলাদেশে ইতিমধ্যেই একটা শ্রেণী তৈরি হয়ে গেছে যারা শিক্ষিত, যারা অনেকেই বিদেশে পড়াশোনা পাঠান তার সন্তানদের, তারা ঢাকা শহরে থাকেন বা একটু ফ্যাশনেবল জীবনযাপন করেন, এরকম অনেকের সাথেই আমার আলাপ হয়েছে। তারা হোয়াটসঅ্যাপ কফি হাউসে আসেন, তারা আবার কবিতা পড়তেও এদেশে আসেন অনেকে, আবার এদেশ থেকেও অনেকে কবিতা পড়তে ও দেশে যান, কবিতা, মূলত কবিতা, বেশ ভালো কথা। তো এবার এই যে একটা শ্রেণী তৈরি হয়েছে, শিক্ষিত শ্রেণী, তাদের সঙ্গে কিন্তু এই যে মানসিকতার আরও একটা ফারাক তৈরি করে দেয়া হলো, বিদ্বেষ। এই যে এই শিক্ষিত শ্রেণীর মানুষ কিন্তু ট্রান্সজেন্ডার বলুন বা তৃতীয় লিঙ্গ বলুন বা সমকামিতা বলুন, এগুলোকে কিন্তু মোরলেস অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাহলে এবার কি হলো, এই দেখুন হুজুর মানেই হচ্ছে পিছিয়ে থাকা মানুষ, এরা হলো পিছিয়ে থাকা, এরা একেবারে মানে অচল, এই শতাব্দীতে অচল, এরা একেবারে পাতে দেওয়ার অযোগ্য, এরা নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধাচরণ করছে, এবং এইরকম একটা নেগেটিভ বাংলাদেশের মধ্যে আর একটা মানে মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে দুটো ভাগ করে দেওয়া হলো। একটা হলো প্রগতিরপন্থী, যারা শিক্ষিত শ্রেণী, ভদ্রলোক শ্রেণীর মধ্যে পড়েন, আর একদল হচ্ছে যারা এইসব মানে ব্যাকডেটেড মোল্লা বা হুজুর, এটা ভাগ করে দেওয়া হলো। তাহলে কি হলো, একটা ডিভিশন হয়ে গেল এবং আরও বেশি করে বিদ্বেষ ছড়ানো গেল, তাই তো, এবং সংঘাত বাড়ল। এবার খেয়াল করুন, তাহলে এমন কি লড়াই হতে পারতো যেটা নিয়ে ইউনাইটেডলি নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে লড়াই করা যেত? কোন কি বলুন তো? এই প্রগতিপন্থী বুদ্ধিজীবী ভদ্রলোক শ্রেণী বলুন আর পিছিয়ে পড়া গরিব মানুষই বলুন বা তথাকথিত ব্যাকডেটেড বলে ওরা চিহ্নিত করছে সেসব মানুষই বলুন, কমন ফ্যাক্টরটা হলো সবাই ভ্যাকসিন নিয়েছে, করোনা অমৃত নিয়েছে। এইবার এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই যে এইচপিভি চলছে এবং আগামীতে ডেঙ্গু, এই পার্শ্ব প্রতিক্রিয়ার বিরুদ্ধে যদি আমরা লড়াই করতাম, এই ফার্মা লবি যেটা সমগ্র বিশ্বকে গিলে খাচ্ছে, জায়নিক শক্তির একটা মুখ, তাহলে ইউনাইটেড লড়াইটা হতো, তাই না? সেক্ষেত্রে বুদ্ধিজীবী শ্রেণী, তথাকথিত যারা ভদ্রলোক শ্রেণী এবং গ্রামের খেটে খাওয়া মানুষ যারা এখনও হুজুরদেরকে বিশ্বাস করে, তো এদের মধ্যে একটা ইউনিটি তৈরি হতো এবং লড়াইটা কিন্তু সত্যিকারের কমপ্লিট লড়াই হতো। তখন এই লড়াই চলাকালীন অন্যান্য ইস্যুগুলোও আসতে পারত, কিন্তু সেটা কেন করা হলো না? তাহলে তো বিপদ, তাহলে তো ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খেলা হবে না। আর তাই এইসব হুজুর কিন্তু এতদিন চুপ করেছিলেন, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে প্ল্যান্ডেমিক থেকে শুরু করে কিচ্ছু বলেননি। এবং আমার কাছে খবর আছে বাংলাদেশের অনেক মানুষ, গ্রামের মানুষ পর্যন্ত, তারাও ডবল ডোজ নিয়ে বসে আছেন। এবং এই বিষয়ে এই হুজুর বলুন, ধর্মগুরু বলুন, তারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নেননি এবং পথে নেমে মানুষকে বোঝাননি, যেটা আমরা অন্তত কয়েকজন হলো পথে নেমেছি, সে 200, 400, 500 হলেও হলো, আমরা কিন্তু নেমেছি এবং বলেছি। তো ওখানে কেন ঘটল না, এখন কেন ঘটছে? খণ্ডিত প্রতিবাদ, সাবধান থাকুন। তাই আমি আবার বলছি, বাংলাদেশের অনেক বন্ধু আমার প্রোফাইলে আছেন, তারা থাকুন, কিন্তু তারা যদি এই খণ্ডিত প্রতিবাদটিকে হাইলাইট করেন এবং তারা যদি এই বিষয়টিকে, মূল যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে শুধু কিন্তু এই যৌনতার, জেন্ডার জাস্টিসের এই পার্টটা নয়, এলজিবিটি নয়, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কমপ্লিট প্যাকেজটাকে ধরতে হবে, অর্থাৎ ডিজিটাইজেশন, এআই এবং ভ্যাকসিনেশন। কারণ আপনি যদি নিজে না বাঁচেন, আপনি যদি বাংলাদেশেও তো প্রচুর ঘটনা আপনারা জানেন, আগামীতে আরও ভয়ঙ্কর আকার নেবে। ডিজিজ এক্স আসলে ওটাই, পার্শ্ব প্রতিক্রিয়াকেই ওরা ডিজিজ এক্স বলে দাগিয়ে দেবে। আসছি এই ভিডিওতেই আমি
ওই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখব। তাহলে এটা কেন মূল, এটা আগে রাখতে হবে কেন? মানুষ যদি সুস্থই না থাকে, সে কি করে সুস্থ যৌনতা প্র্যাকটিস করবে? মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মানুষের যদি জেন্ডারের ম্যানিপুলেশন, জিন ম্যানিপুলেশন করে তার মধ্যে যদি রূপান্তরকামিতাকে বাড়ানো যায়, যেটা আমি বলেছি, একটা এর জিন ছেড়ছাড় করার ক্ষমতা রাখে এই ভেক্টর ভাইরাল বা মেসেঞ্জার আরএনএ, এ নিয়েও কিন্তু অনেক রকম বিষয় আসছে। তো তাহলে তো অর্থাৎ আপনার মূল যেটা, সবচেয়ে বড় কথা, আপনি অসুস্থ যদি হয়ে যান, তাহলে আপনি মানে স্বাস্থ্যটাই যদি ঠিকঠাক না থাকে, বিপদে পড়েন, তাহলে আপনি কি করে লড়াইটা লড়বেন? নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এইসব লড়াইয়ের কথা বলা হচ্ছে, হুজুররা বলছেন, আপনারা আমার প্রোফাইলে থেকে বলছেন, তাহলে এটাকে রাখুন, সঙ্গে রাখুন, অগ্রাধিকার দেন। না হলে বুঝতে হবে যে প্রমোটেড খণ্ডিত প্রতিবাদ, যেমন করে এই সব আমরা দেখেছি আমাদের দেশেও খণ্ডিত, মানে যাকে বলা হয় মেকি সেকুলারিজম, ছদ্ম ফেক যাকে বলা হয়, তো সেকুলারিজম বলা হতো, সেরকমকে প্রমোট করে বিভেদ বাড়ানো হয়েছে। এখানেও কিন্তু ওই বাংলাদেশের শিক্ষিত শ্রেণীকে আরও বেশি করে এই তথাকথিত অশিক্ষিত শ্রেণীর বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার কারণে, ডিভাইড অ্যান্ড রুল প্র্যাকটিস করার কারণে কিন্তু ইনক্লুড করে, যে সবার ক্ষেত্রে ইনক্লুড করার যে রাজনীতিটা, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। যেটা জনগণের রাজনীতি হওয়া উচিত ছিল, তার বদলে ডিভাইড অ্যান্ড রুলকে চাপিয়ে দেওয়া হলো। কি খেলাটা বুঝতে পারছেন তো? তাই প্রমোটেড প্রতিবাদ, ফান্ডেড প্রতিবাদ, রাজনৈতিক দল বা বিশেষ ধর্মীয় সংগঠনের আন্ডারে অধীনে যে প্রতিবাদগুলো হয়, সেগুলো কিন্তু সব ফান্ডেড প্রতিবাদ হয়। সাবধান থাকবেন। এই কারণে কিন্তু আমাদের রাজ্যেও বারবার আমি সাবধান করে দিয়েছিলাম যে লকডাউনে অনেকের চাকরি গেছে, 12 থেকে 16 কোটি বিভিন্ন তথ্যে বলছে। অনেকে বেতন অর্ধেক পেয়েছেন, বেতন পেয়েছেন, বহু তথ্য আছে। অনেকের চাকরি চলে গেছেন। তো ডিএটা ন্যায্য দাবি, কোনো সন্দেহ নেই, বেশ ভালো কথা। আমি বারবার করে করজোরে শিক্ষকদের বলেছিলাম যে শুধু ডিএ নিয়ে বললে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। সাধারণ মানুষ কিন্তু তখন আপনাদের এই ন্যায্য অধিকারটাকে আর ন্যায্য না মনে করে ওরা এটাই ভাববে যে আমাদের চাকরি চলে গেল এত লোকের, আমরা লকডাউনে খেতে পাইনি, আর ওরা বসে বসে মাইনে পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো ওরা অলরেডি মিডিয়াকে দিয়ে ওরা তো চালুই করে দিয়েছিল ওটা, এই ছকবাজিটা, ডিভাইড অ্যান্ড রুলের ছকবাজিটা। তাও আপনারা বুঝতে পারলেন না। আপনারা কি করলেন? আমি বারবার বলেছিলাম ইনক্লুড করুন, এই দাবিটাও রাখুন যে আমাদেরও ডিএ দেওয়া হোক, আমাদের ন্যায্য দাবি। পাশাপাশি সাধারণ মানুষ, তারাও তো নাগরিক, তারা নয় সরকারি চাকরি করেন না, কিন্তু তাদেরও তো পেট আছে, তাদেরও তো বাঁচার অধিকার আছে। জিনিসপত্রের দাম তো শুধু সরকারি কর্মচারীদের জন্য বাড়েনি, সাধারণ মানুষকেও তো ওই ডিমটা, ওই মাছটা, ওই চালটা, ওই তেলটা কিনতে হয়, তাদের জন্য তো দামটা কম নেই, তাই তো? আর লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা কি করলেন? লক্ষ্মীর ভাণ্ডারকে টার্গেট করলেন, ওটা একটা ছক ছিল, জানেন তো, আরও বেশি করে ডিভাইড অ্যান্ড রুল। তো সেই ক্ষেত্রে যদি এরকম দাবি থাকতো যে হ্যাঁ আমাদের ডিএ আমাদের দিতে হবে, পাশাপাশি সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভিক্ষা নয়, তাদের জন্য একটা বাজারের যে প্রাইস ইন্ডেক্স আছে সেই অনুযায়ী তাদেরকেও রিলিফ দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে, তাহলে দেখতেন আন্দোলনটা ইনক্লুসিভ হতো। কিন্তু সেটা তো ওরা চাইবে না, রাজনৈতিক দলও চাইবে না, আর আপনারাও বুঝলেন না, আপনারাও তো নেতাদের অধীনে চলেন, ব্যাস শুধু ডিএ চাই, ডিএ চাই, ডিএ চাই, আর তার সঙ্গে একটি ছোট্ট করে স্বচ্ছ নিয়োগ চাই। কিন্তু এই যে লকডাউনে জীবিকা হারানো, অসহনীয় জীবনের শিকার হওয়া মানুষগুলো কি হলো? তাদের থেকে আপনারা আরও বেশি বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেই সময় অনেকেই আমাকে ভুল বুঝেছিলেন, বলেছিলেন না আপনি ঠিক দেখবেন আমাদের লড়াই জিতবে, এটা হচ্ছে গণতান্ত্রিক লড়াই। কোথায় লড়াই গেল? এখন বাঁচান, ইলেকশনটা যাক, দেখুন পরিস্থিতি কি দাঁড়ায়, তাই না? কোথায় গেল 40%, 43% ডিএ?
আমি বারবার বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থায় এই বিষয়গুলোকে নতুন করে ভাবতে শিখুন। সাংবিধানিক অধিকার কিন্তু সংবিধানটা ওরা বানিয়েছে, প্রয়োজনে ওটাকে ওরা নতুন করে লেখা হবে। দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত হবে, ডিজিটাল, কোনো খরচা নেই, কী সমস্যা আছে? হ্যাঁ, ভারত হয়ে গেলেই ইন্ডিয়ার সংবিধান কি তখন লাগু থাকবে? কতটা লাগু থাকবে ভাববেন না? প্রস্তুত হবেন না মানসিকভাবে? ভয় পাওয়াচ্ছি না, আগামীর জন্য প্রস্তুত থাকতে বলছে। তাই তো ধর্মের খেলাটা আগামীতে বাড়বে। যেমন করে সৌদি আরবকে ধর্মের তাস ধরিয়ে দিয়ে তেল নিয়ে নেওয়া হয়েছিল সস্তায় বা বিনা পয়সায়, সৌদি আরবের তেল তখন ছিল প্রাণকেন্দ্র আমেরিকা। আর এখন প্রাণকেন্দ্র আমেরিকা নয়, চীন। আমেরিকাও অবশ্যই সঙ্গে আছে, কিন্তু মূল এখন চীন। এখন ভারতের বাজারটা দখল করার জন্য অরণ্য সম্পদ, জল সম্পদ থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে এই সমস্ত কিছুকে কবজা করবার জন্য ধর্মচর্চার সুযোগ দেওয়া হচ্ছে। সৌদি আরবকে যেমন ধর্মচর্চার সুযোগ দেওয়া হয়েছিল, কি আমেরিকা সমস্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতো, তো আমরা গণতন্ত্র চাই, সাদ্দাম হোসেনকে উচ্ছেদ করা হলো, কিন্তু সৌদি আরবিয়াতে কিন্তু গণতন্ত্রের গল্প নেই। নারীরা ভোট দিতে পারতো না, এখনো পারে না। সেখানে কি কট্টর শরিয়া শাসন নাকি? বাহ 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 বাহ! কেন? ওই যে ধর্মচর্চা করো আর আমাদের তেল দাও, আমাদের কথা শোনো। তাই বিভিন্ন দেশে শুধু মসজিদ তৈরি করো, মসজিদ তৈরি করো, মসজিদ তৈরি করো, কিন্তু ইসলামের যে মূল জায়গা, সুদহীন ব্যাংকিং ব্যবস্থা, জাকাত, তাই তো মূল অর্থনীতি, যেটা নেতাজি বুঝতে পেরেছিলেন, আজকের তাঁর জন্মদিন, নেতাজি বুঝতে পেরেছিলেন, আজাদিন ব্যাংক তৈরি করেছিলেন। কেন? উনি বুঝতে পেরেছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হলো। তাই তো ব্যাংকিং ব্যবস্থাটা, তার কথা কি কোন সৌদি আরব বা কেউ বলছেন যে আমরা এই জায়নিস্ট শক্তির ব্যাংকিং ব্যবস্থা, যার পত্তন করেছিলেন মায়ার রথচাইল্ড, যেটা আরও এখন শক্তিশালী হয়ে সমগ্র বিশ্বকে টোটাল কন্ট্রোলের অধীনে নিয়ে গেছে, কই তার বিরুদ্ধে তো কেউ সরব হচ্ছেন না। সাদ্দাম হোসেন চেষ্টা করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো সন্ত্রাসবাদী নাম করে, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই। গাদ্দাফিকে সরিয়ে দেওয়া হলো একই রকমভাবে। তিনিও একটা পাল্টা ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছিলেন আফ্রিকান ইউনিয়নের সভাপতি হিসেবে। এগুলো কোথায়? উনিও তো মুসলমান ছিলেন, গাদ্দাফি। কোথায় তাদের নিয়ে কোনো আলোচনা, প্রচার? কিচ্ছু নেই। কি বাংলাদেশে তাই কোনো লড়াই নেই, নেই। তাই আমি আবার বলছি, যাঁরা এই সব এজেন্ডা নিয়ে ব্যস্ত আছেন আমার প্রোফাইলে থেকে, মূল ইস্যুটাকে ধরছেন না, শুধু এই টুপি দাড়ি হিন্দু মুসলমান এইসব করছেন, অথচ আমার তালিকায় আছেন, আমি আরও একবার তাদের ভাবতে অনুরোধ করব। যদি দেখি তাদের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে না, আমার বন্ধু তালিকায় প্রবেশ করবার জন্য অনেক মানুষ অপেক্ষায় আছেন, এটা আমার গর্ব নয়, এটা বাস্তবতা। তাদেরকে সুযোগ তো আমি নিশ্চয়ই দেব। আপনাদের যদি আপনারা যদি আমার প্রোফাইলে এতদিন থেকেও যদি উপলব্ধি না করেন, তাহলে কেন আপনাদের রাখবো? বন্ধু তালিকায় রাখার প্রত্যেকের শর্ত আছে, এই জীবন শর্তহীন নয়, শর্ত থাকে। সবাই তাঁদের মতো করে শর্ত প্রয়োগ করে, তো আমি আমার মতো করে শর্ত প্রয়োগ করি। আমার একটাই শর্ত, মানুষের সাথে থাকতে হবে, মানুষের সাথে, কোনো রকম ভেদাভেদ করে নয়। কারণ এই যে শিকার, করুণামৃতের শিকার, ফার্মা লবির শিকার, এআই এর শিকার, হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি, ভদ্রলোক অশিক্ষিত নির্বিশেষে এর শিকার যারা হয়েছেন বা হননি, আগামীতে হবেন, বিভিন্নভাবে হবেন। তাহলে কেন এখন খণ্ডিত বিষয়গুলো আসবে? তখনই বুঝতে হবে প্রমোটেড। আমি সেই গত বইমেলা বা তার আগের বইমেলাতেও একটি পক্ষ থেকে, আপনারা জানেন ভাষা নিয়ে তাদের হঠাৎ করে একটা দারুণ রকম চিন্তা ভাবনা, মানে উদ্বেগে তারা মরে যাচ্ছেন। বাংলা ভাষা গেল, আহারে বেশ। তারা কিন্তু আবার ইংরেজি শিক্ষার বিরুদ্ধাচরণ করেন না, বা ইংরেজিটা ভালো কি খারাপ কোনটা, হিন্দিটা বেশ ভালো কথা। তারা কি করেন, যেসব জায়গায় হিন্দি সাইনবোর্ড আছে, বাংলা নেই, সেখানে প্রতিবাদ করেন। অবশ্যই বাঙালি প্রতিবাদ থাকা উচিত, অবশ্যই ভালো কথা। বা
কোনো হয়তো গরিব মানুষ ফুচকাওয়ালা মম হতে পারে, সে নাকি বাংলায় কথা বলতে পারে না, তাকে বাংলা বলতে হবে, এ রাজ্যে থাকতে গেলে বাংলা শিখতে হবে। বেশ ভালো কথা বলেন। তো এই রকম সেখান থেকে একজন এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, সেই স্টলটিকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বলেছিলাম যে না না, আমি যাব না। তো সেরকম হলে যদি কেউ এরকম থাকেন যে আমার সঙ্গে আলাপ করতে চাইছেন বলে আপনি বলছেন, তো তাকে আসতে বলুন আমার স্টলে। তবে হ্যাঁ, আমি যেতে পারি এই শর্তে যে ভাষাটা মূল কথা নয়, যে ভাষাটা লড়াইটা আপনি বলছেন সেটা যদি বিদ্বেষের কারণে ব্যবহার হয় তাহলে তো আমি যাব না। মূল বিষয়টা কি আমি দেখব। এই সময়ে দাঁড়িয়ে যে বুদ্ধিজীবী, যে রাজনৈতিক দল, সে যে রঙই হোক না কেন, ভাষ্য প্রতিক্রিয়া নিয়ে সরব হবেন এবং মানুষকে ফ্যাক্টশিট পড়ে করোনামৃত বলুন, আগামীর ভ্যাকসিনের কথা বলবেন, বা অন্তত সুপ্রিম কোর্টের যে রায় সেটা উচ্চারণ করে বলবেন বাধ্যতামূলক নয়, নিতেও পারেন নাও নিতে পারেন। অন্তত এই কথাটা আপনারা তো মানলাম বিজ্ঞানী নন, আপনারা আমার মতো রিসার্চ নাও করতে পারেন, কিন্তু এটা তো বলা যায়, আমি তো ডকুমেন্ট আপনাদের দেব, অন্তত এই উদ্যোগটা নিন যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এটা বাধ্যতামূলক নয়, নিতেও পারেন নাও নিতে পারেন। এই রকম করে তো একটা বিবৃতি দিতে পারেন আপনারা। কারণ আপনি যদি বাঙালি যদি নাই বাঁচে, অসুস্থ হয়ে যায় এবং প্রভাবে যদি নেগেটিভ গ্রোথ, যেটা আমি ইউরোপে দেখে এসেছি জানেন, নেগেটিভ বার্থ রেট, অর্থাৎ জন্মহার কমতে কমতে, নরওয়েতে দেশে তো মাত্র 52 লক্ষ লোক। তো এই রকম যদি অবস্থা হয় তাহলে ভাষাই তো মরে যাবে। বলবেটাকে বলবেটাকে অসুস্থ রুগ্ন মানুষকে আপনি যোদ্ধা বানাবেন, বাঙালি যোদ্ধা বানাবেন? হ্যাঁ, হ্যাঁ, স্বতন্ত্র ব্যানার্জি, ক্যান্সার বাড়ছে, মর্মান্তিক অনেক খবর পাচ্ছি। জন্মের কিছু মানে প্রচুর কিডনি ফেলিওর, ক্যান্সার প্রচুর, সে তো স্বাভাবিক কথা না? এ তো বহু আগে আমরা জানি, বলেছে। আজকেও বইমেলা থেকে ফেরার পথে আমার এক পুরনো ছাত্রের সঙ্গে দেখা হলো। সে আমার ফেসবুক প্রোফাইলে নেই। তো দেখা হলো এবং জানলাম তার পিতা মারা গেছেন। বেশ, কিন্তু ছেলেটি 3খানা ডোজ নিয়ে নিয়েছে। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, পথে দেখা হলো, কোনো কন্ট্যাক্ট ছিল না। তো সম্ভব নয়, এত এত ছাত্র থাকে, সবার সঙ্গে তো কন্ট্যাক্ট থাকে না। তারা যদি রাখে তাহলে রাখা সম্ভব হয়। তো সে রাখেনি, আমিও ব্যস্ত। তারপরে অনেক বছর কেটে গেছে, মারা গেছে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক যেটি, ছেলেটিও নিয়েছে 3টি, বেশ ভালো কথা, তাও ভালো। আরও মর্মান্তিক হলো যে বাবা চলে যাওয়ার আগে 3 বছর কোমায় ছিল। সে বলল যে স্যার, বাবার ট্রিটমেন্ট করতে গিয়ে আমার বাড়ি ফাড়ি যা ছিল সম্পন্ন ঘরের জমি জমা সব বিক্রি করে দিতে হয়েছে। তার বদলে আমি একটা ছোট্ট একটা ফ্ল্যাট কিনেছি স্যার। ছেলেটি অবিবাহিত, হয়তো এতদিনে বিয়ে করতে পারত, কিন্তু 3 বছর ধরে বুঝতেই পারছেন আমি স্যার নিঃস্ব হয়ে গেছি। কি বলবো বলুন? কোমা, কোমা, ব্রেন স্ট্রোক, তারপরে কোমা, তাই তো? তো আগে কখনো শুনেছেন বলুন তো? অনেকেই বলেন যে ঠিক আছে, কোমা হতেই পারে। আমাদের গ্রামে গঞ্জে ছোটবেলা থেকে যারা আমার বয়সী মানুষ আছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, কোমা শব্দটা মানে গ্রামে গঞ্জে কতজন মানুষকে দেখেছেন যে 1 বছর 2 বছর কোমায় পড়ে থাকতে? কতজন ছিল? পার্সেন্টেজ কত ছিল? আর এখন কত পার্সেন্টেজ আছে? বেড়েছে কিনা সেটা নিজেরাই বুঝতে পারবেন। না না, দালাল মিডিয়ার স্ট্যাটিস্টিক্স দেখবার দরকার নেই, চোখ কান খোলা রাখলেই উপলব্ধি করতে পারবেন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কোমা এগুলো কত বেড়েছে, তাই তো? তাহলে এবার ভাবুন, এই সময়ে 2-3 বছর সময়ে কত লাখ টাকা ফার্মা কোম্পানি উপার্জন করতে পারে। আমি প্রার্থনা করি আগামীতে আমাদের প্রিয়জনরা যখন, একদিন তো সবাইকেই চলে যেতে হবে, অন্তত কোমার কবলে না পড়েন বা এই ক্যান্সারের কবলে না পড়েন। ক্যান্সার কী হারে বাড়ছে সেটা আপনারা জানেন।
কারণ এতে করে সেই মানুষটি তো চলে যানই, কোমা থেকে খুব স্বাভাবিক হয়ে ফিরে এসেছেন, এই সংখ্যাটা খুব নগণ্য, নেই বললেই চলে। তো অর্থাৎ তাঁরা তো যাবেনই, পরিবারগুলোকে পথে ভাসিয়ে চলে যান। বাট ওরা ওরা বলবে কি, ইউ ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি। আগে হ্যাঁ, সমস্ত দিক থেকে ধনে প্রাণে মারার যাবতীয় বন্দোবস্ত ওরা করে রেখেছে। আজকেই এক পুলিশের সঙ্গে ছেলের সঙ্গে কথা হচ্ছিল, আমি তো যেখানে যাই কি দেখবেন এখন বুক ফেয়ারে চা বিক্রেতা যারা কেটলি নিয়ে চা বিক্রি করে, ঝালমুড়ি বা এইগুলো নিয়ে মাথায় নিয়ে ঢোকে, তাদের কিন্তু প্রবেশ গত বছর থেকে নিষিদ্ধ হয়েছে। এরা এখন ওই করুণাময়ী বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়াতে পারে। আর এইখানে রাস্তা ধরে, এদিকে রাস্তা ধরে মাঝে মধ্যে দু একজন এরকম বসছিল, চাওয়ালা, মুড়িওয়ালা, ঘটি গরম, তাদেরকে পুলিশ দিয়ে তুলে দেওয়া হচ্ছিল। কারণ ওখানে থাকলে তো আবার ভেতরের বিক্রিটা কমে যাবে, স্টলগুলো টাকা দিয়ে, সব তো আমরাই আমাদেরকে চুষি, রক্ত খাই, তাই না, আমরাই করি। ঠিক আছে, তো গরিব মানুষগুলোকে তুলে দিল। তো এখন আমি সেই পুলিশগুলোকে বলছিলাম যে দেখুন, আপনারা তো প্রশাসনের আদেশ পালন করছেন, তবে নাগরিক হিসেবে আমি একটি কথা আপনাদের বলতে চাই, যদি একটু মন দিয়ে শোনেন। আপনাদের দিয়ে ওদের তোলাচ্ছে, এবার আপনাদের কিন্তু তোলাবে, মানে আপনাদেরকেই কিন্তু সরিয়ে দেবে আগামীতে। আগে হ্যাঁ, কিভাবে, সংক্ষেপে যা বলার বললাম, শুনে তো তার চোখ চড়ক গাছে। সে আমার যাই হোক হোয়াটসঅ্যাপ নাম্বার নিল, আমি এই তো ফিরে এসে এবং পরেও বেশ কিছু তথ্য পাঠাবো, ইউটিউবেও এসেছে। তো এইরকমভাবে আমি আমার কাজ করে যাচ্ছি। অর্থাৎ কী করছে ওরা, আমাদেরকে দিয়েই আমাদেরকে উচ্ছেদ করাবে। তারপরে লাগবে না তো, ডিজিটাল কন্ট্রোলে এত লোক রাখে না তো, বুঝতেই পারছেন। হ্যাঁ, পুলিশ থাকবে, কিন্তু এত পুলিশ লাগবে না, টপ লেভেলটা রেখে দেবে। আর ইতিমধ্যে বাজারে তো এআই সুন্দরীরা চলে এসেছে, আপনারা তো জানেন। আর এআই তো পুলিশেও লাগু হবে। আর মানুষ এখন শারীরিকভাবে যতটা অসুস্থ হবে আগামীতে, অপরাধ করতে গেলেও তো সুস্থ হতে হয়। চোর চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলেও তো সুস্থ শরীর লাগে রে বাবা, সেটাও তো মানুষ আর করতে পারবে না, অসহায়ভাবে। আমি বলছি না যে এটা মজা করেই বললাম, এটা বাস্তবতা। না তাহলে পুলিশ কেন লাগবে? আপনাকে তো সবসময় টোটাল সার্ভেলেন্সের মধ্যে রেখেছে, চারদিকে সিসিটিভি, তাই না, চারদিকে সিসিটিভি, আপনাকে ট্র্যাক করা হচ্ছে, সর্বত্র আপনাকে ট্র্যাক করা হচ্ছে। তাই ম্যানুয়াল যে কন্ট্রোল, সেটা তো এত লাগবে না আগামীতে। মানুষ এখন এমনিতেই করোনামৃতের খপ্পরে পড়ে অসুস্থ, প্রতিবাদী সত্তাটাই হারিয়ে গেছে অনেকের। তারা ভাবে যে কিভাবে যে এখন হাঁটতে গেলেই দুর্বলতা। তো সেই ক্ষেত্রে তো মানে পাহারা মানে করার জন্য পুলিশের ভূমিকাটা তো কমতে থাকবে। সেটা তো আগামীতে দেখবেন, রিক্রুটমেন্টের সংখ্যাটা দেখবেন, কত রিক্রুট হয়, সব মিলিয়ে নেবেন আমার কথা। তো সেগুলো বোঝালাম যে করোনামৃতের প্রভাবে আগামীতে কি হতে পারে। একমাত্র যাদেরকে প্ল্যাসেবো দেওয়া হয়েছে, এটা যেহেতু ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, আপনারা জানেন ক্লিনিক্যাল ট্রায়ালে প্ল্যাসেবো দেওয়া হয়, আমি অনেককে বলেছি, এসব নিয়ে আমার বহু ভিডিও ছিল। তাহলে অন্তত যারা বিভিন্ন প্রশাসনে আছেন, তাদের দায়িত্ব তো আপনাদের পালন করতেই হবে, এই উচ্ছেদ করা, ঝালমুড়ি। আজকে একজন গেজেটেড অফিসার এসেছিলেন, তার ভিডিও করেছি আমি একটি, কালকে অবশ্যই দেব আমি ভিডিওটি, ভালো লাগলো। প্রথম দেখা করলেন তিনি, কিন্তু খুব সোচ্চারে তার মতামত জানিয়েছেন, যা সত্যি সম্মানের যোগ্য। তো আমাদের কিন্তু অন্তত আমাদের যে লেভেল, সেখান থেকে চাকরি বলুন, যাই বলুন, কর্তব্য আপনাকে পালন করতে হবে। আমার প্রোফাইলে অনেক পুলিশ কর্মীও আছেন, আমার ইউটিউবেও আছেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ তো আছেই। তাদেরকেও সবিনয়ে বলি, অন্তত আপনারা যতটা পারুন মানবিক হবেন। কারণ আগামীতে কিন্তু আপনাদের আরও বেশি করে ব্যবহার করা হবে এই গরিব মানুষগুলোর বিরুদ্ধে, ঝুপড়িবাসীর বিরুদ্ধে, ঝালমুড়িওয়ালার বিরুদ্ধে, তাই তো? তারপরে আপনাদের পালা। যেমন ওরা তো একসাথে করবে না, না, ডিভাইড অ্যান্ড রুল, তাই না? তো বিভাগ করে, ভাগে ভাগে, একে একে। তাই
আরও একবার আমি এই আবেদন রাখছি, বাঙালি অবাঙালির নয়, কারণ বাঙালিরও পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তারাও এআই এর শিকার হবে, অবাঙালিরও পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তারাও এআই এর শিকার হবে। মানুষ না বাঁচলে, মানুষ সুস্থ না থাকলে ভাষার লড়াই কী হবে, কী লাভ আছে? হিন্দু মুসলমানের ক্ষেত্রেও আমি একই আহ্বান রাখবো, অশিক্ষিত শিক্ষিত নির্বিশেষে আমি একই আহ্বান রাখবো, বাংলাদেশ ভারত নির্বিশেষে আমি একই আহ্বান রাখবো, ভক্ত মুমিন নির্বিশেষে আমি একই আহ্বান রাখবো যে মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার অনেক আয়োজন ওরা করেছে, আগামীতেও করবে। কিন্তু আপনি যদি আমার প্রোফাইলে থাকেন, আমার পাঠক হয়ে থাকেন, অন্তত আপনি তো বুঝবেন, আপনি তো এই ফাঁদে পা দেবেন না, এটুকু তো আমি আশা করতে পারি, তাই না? হ্যাঁ, আপনার যদি বুঝতে অসুবিধে হয়, মুখোমুখি আসুন, কথা বলি, বইমেলায় আসুন। বইমেলায় আমি তো এই কারণেই আসি, বই তো আপনারা এসে নিয়ে যেতে পারেন বইমেলা থেকে, আমি থাকি বা না থাকি, তাই না? কিন্তু কেন আছি বলুন তো? সব আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তৈরি থাকার জন্য। এবং আমি একটি অলরেডি তালিকা করে ফেলেছি, যার সম্ভব যখন মনে থাকছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিচ্ছি, কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে অনেক বেনজল আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি করা হয়েছিল কারণ আমার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ ছিল বলে। তো সেইখানে মাঝখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়ার পরে ফেসবুকে যখন খুললো ফেসবুক, তখন বেশ কিছু মানে ওই তথাকথিত ভক্ত বলুন এই বলুন, তারা মানে ঢুকে গিয়েছিল। তারপরে তো এটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তো তারপরে যে অ্যাডমিন আছেন তিনি সেখান থেকে বের করে দিয়েছিলেন অনেককে। তো তবুও এখনও অনেকে রয়ে গেছেন বলে আমার মাঝে মাঝে মনে হয়। তো এই কারণে এইটাকে আমি হয়তো ডিঅ্যাক্টিভেট করব এই গ্রুপটিকে। তার বদলে আমি একটি গ্রুপ তৈরি করব বইমেলার পরে, যেখানে আমার সঙ্গে মুখোমুখি দেখা হওয়া মানুষ বা আমার সঙ্গে বইপত্র নিয়েছেন বা এরকম কোরিয়ারের মাধ্যমে বইপত্র নিয়ে যাদের কন্ট্যাক্টস আমার কাছে আছে, যারা সঙ্গে আমার অন্তত একটা যোগাযোগ আছে, এই রকম মানুষ বা যারা উদ্যোক্তা বিভিন্ন গ্রামে গঞ্জে আমাকে নিয়ে গেছেন বা তারাও কড়াই করছেন বা তারা বিভিন্নভাবে পাশে আছেন মানুষ, দূর থেকে শুধু ডকুমেন্ট নেওয়া মানুষ নন। শুধু ওই ডকুমেন্ট যখন লাগবে সুপ্রিম কোর্টের ওটা দিন, বাকি সময় আপনি ভুলেই গেলেন, এরকম নয়। ওই রকম লোক মানুষকে আমি সেই গ্রুপে রাখবো না বলে ঠিক করেছি। তো আবার এখন বলছে মিষ্টির দোকানের মিষ্টি দই খাওয়া যাবে না, দোকান থেকে মুরগির মাংস নেওয়া যাবে না। হ্যাঁ, সে তো বলবেই, এ তো বহু আগে বলেছি, আমি তো এগুলো বহু আগেই বলেছি। হ্যাঁ, তো স্ট্যাচু বইটিতে এই যে প্রবন্ধগুলো আমি রেখেছি, দেখবেন সেখানে তারিখ বলা আছে, কোন দিন লিখেছি। এগুলো যখন ঘটবে মিলিয়ে নেবেন, ওটা তো ডকুমেন্ট, দলিল বই। হ্যাঁ, অনেকেই বলছিলেন যে তৃতীয় খণ্ড আলাদা করে, তো আমি কারণটা আগের দিন বলেছি। তো এইটাই হচ্ছে আপডেট, মানে দ্বিতীয় খণ্ডের পরে আপডেট হচ্ছে এই স্ট্যাচুর প্রবন্ধ অংশটি এবং অংশটি, মানে যেটাই মূল মানে অনেক বড়, অনেক পাতা নিয়ে, এটি নিয়ে ভিন্ন একটি বই হতে পারত। কিন্তু আমি সব পাঠকের কথা ভেবে, যারা গল্প পড়বেন তারা কি একটুখানি ভাববেন না? আমার পাঠকে তো দ্রৌপদীর পাঠকও আমার প্রোফাইলে আছেন, পুরনো পাঠক, তাঁরা তো গল্প পড়তে চান। তো তাঁরা যদি গল্পের পাশাপাশি একটু প্রবন্ধও পড়েন, সমস্যা কোথায়, তাই না? তো এই কারণ কারণ থেকেই কিন্তু আমি এই সংকলনটি করেছি। তো যাই হোক, এগুলো সম্পর্কে সতর্ক থাকবেন, দোকানদারদেরকে বলবেন, মানুষকে বলবেন। ওই যে বললাম, আমরা প্রক্রিয়াটাকে বন্ধ করতে পারবো না, কিন্তু কিছু মানুষকে সচেতন করতে পারবো। অন্তত এই অমৃত যে আগামীতে আসবে সেখান থেকে আমরা পারবো। আরেকটি কথা বলে শেষ করি। হু আবার জানিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আবার জানিয়েছে ডিজিজ এক্স কিন্তু রিয়ালিটি আসবেই। অর্থাৎ ডিজিজ এক্স কি, যেটা হু যেভাবে লিস্ট করেছে যে কোনো একটি ভয়ঙ্কর রোগ আগামীতে আসবে এবং করোনার চাইতেও ভয়ঙ্কর আকার নেবে। তো সেটা কী রোগ সেটা ওরা জানে না, সেটা নিপা হতে পারে, সেটা করোনার কোনো আবার নতুন ভ্যারিয়েন্ট হতে পারে বা জিকা হতে পারে, কোন কী হবে সেটা তারা নাকি জানে না, কিন্তু আসবে তারা নিশ্চিত, মানে প্রেডিকশন, বুঝতেই পারছেন। তার জন্য ওরা এই গাদাগুচ্ছের ভ্যাকসিন বানাচ্ছে, ট্রায়াল চলছে। তো প্রথম ডিজিজ এক্স কি? করোনা। আগে হ্যাঁ, এই ডিজিজ এক্স টার্মটি প্রথম কখন তৈরি করা হয়েছিল জানেন? 2017 সালে। ভাবতে পারেন? জানেন না তো?
এ নিয়েও দ্বিতীয় খণ্ডে আমি ব্যবহার করেছি এই তথ্যগুলো। অনেক আগেই ওরা টেস্ট কিট থেকে শুরু করে এগুলো দেশে বিক্রি করতে শুরু করেছিল, সে তো আপনারা পড়েছেন, দেখেছেন তথ্য। তাহলে দেখুন 2017 সালে ডিজিক্স এক্স শব্দটি, টার্মটি ওরা তৈরি করে, আর তার তৈরি হওয়ার 2 বছর পরেই কোভিড-19 চলে এলো। তো অর্থাৎ আগে টার্ম তৈরি হচ্ছে, তারপরে রোগ আসছে, যেটা আগে কখনো বিশ্বের ইতিহাসে ঘটেছে। এটাই হলো সভ্যতা। তাই একই রকমভাবে প্রথম ডিজিজ এক্স কি? করোনা। পরের ডিজিজ এক্স কি? ওরা বলছে না, তবে ডিজিজ এক্স যে আসবেই ওরা নিশ্চিত। আর তাই আমিও নিশ্চিত। কেন বলুন তো? এটা আরও অনেক ভয়ঙ্কর আকার নেবে। কেন বলুন তো? ওই যে ইমিউনিটি, আমাদেরকে ডোজ দিয়ে কাউকে 2টো কাউকে 3টে, এরপরে তো আরও ডোজ আসছে, হ্যাঁ, ডেঙ্গু ডোজ আসছে। তো এই ডোজগুলো নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে আমাদের জিনের সঙ্গে, আমাদের ইমিউনিটির সঙ্গে, যেটার পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমাদের সামনে আসছে, তো সেটার ফলে ইমিউন সিস্টেমের যে রকম সমস্যা আগামীতে হবে, তাতে করে যে সাধারণ যে প্যাথোজেনগুলোকে, যেটা আমাদের ইমিউন সিস্টেম মোকাবিলা করতে পারত, সেটা কিন্তু পারবে না। অনেকের দেখবেন সর্দি কাশি আগে হলে এমনিতেই সেরে যেত, 2-3 দিনেই সেরে যেত, বড় জোর 4-5 দিন লাগতো, সেটা কিন্তু অনেকেরই ঘটছে না, এটা কিন্তু বাড়ছে, তাই তো? অর্থাৎ দেখা যাচ্ছে সর্দি কাশি লেগেই আছে। তো এইটা কেন হচ্ছে? ওই যে স্বাভাবিকভাবেই অপরচুনিস্ট ইনফেকশন আগামীতে বাড়বে। তাই ইমিউন সিস্টেম যত সময় যাবে, ওরা কিন্তু জানে, ওরা কিন্তু সব জানে, ওরা সব জানে যে কতদিন পরে মানুষের ইমিউন সিস্টেম কলাপস করবে বা কাজ করবে না, তখনই মানুষের মধ্যে এই ভয়ঙ্কর ইনফেকশন, যেটাকে ওরা কোনো একটা রোগ বলে চালাবে। অবশ্যই রোগ তো। ছবিটা পরিষ্কার হচ্ছে তো আস্তে আস্তে, নাকি এখনও পরিষ্কার হচ্ছে না? যদি পরিষ্কার না হয়, পরে যদি আমার প্রোফাইলে এসে থাকেন, আমার বইপত্র পড়ুন, অথবা পুরনো পোস্টগুলো দেখুন, বা ইউটিউবে পুরনো ভিডিওগুলো দেখুন বা শুনুন। আজ এই পর্যন্তই। কাল আবার বইমেলায় যাচ্ছি 1টা-1:30 নাগাদ এরকম সময়, এবং 7:30-8টা পর্যন্ত থাকছি আমি প্রতিদিন। তাই যারা মুখোমুখি কথা বলতে চান, আর যারা অমৃত নিয়ে ফেলেছেন, তাদের জীবনযাপন কীরকম হবে এ নিয়ে আমার আগে ভিডিও ছিল, সেটা প্রথম চ্যানেলে উড়ে গেছে। এখন পার্সোনালি অনেককে বলছি যারা আসছেন, এবং আমি অদ্ভুতভাবে দেখেছি খেয়াল করে, যে সেটা আমার সহযোদ্ধারাও জানেন, যে আগে নিয়ে ফেলেছেন, পরে আলাপ হয়েছে, কলেজ স্ট্রিটে এসেছেন, কফি হাউসে এসেছেন, বইমেলায় এসেছেন, তাদের যে পদ্ধতিগুলো আমি বলেছি, বা তারা নিজেরাও উপলব্ধি করেছেন, নিজেদের ব্যাপার না থাকলে তো আমি কে, তারা কিন্তু সুস্থ আছেন এখনো পর্যন্ত। এটা অলৌকিক না কি আমি জানি না, মহাকালের হয়তো এটাই মানে লীলা। তারা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বলুন, অন্য কিছু বলুন, কোনো কিছু খবর তাদের ক্ষেত্রে নেই। তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে, তারা বইমেলাতেও এবার এসেছেন, আগামীতে আরও আসবেন। তো তাই প্রাকৃতিক পন্থায় ফিরে যান। ব্যক্তিগতভাবে অনেককে বলছি, আপনাদের যদি মনে হয় আপনি আসার পরে আমার সঙ্গে জেনে নিতে পারেন কি কি করা যেতে পারে, বা আপনাদেরকেও আমি ভাবনার রসদ নিশ্চয়ই দেব, তো সেটা করুন, করতে পারেন। কিন্তু মনে রাখবেন, বি পজিটিভ। আপনি যখন পৃথিবীতে এসেছেন, তখন আপনার একটা ভূমিকা আছে, আর আপনার ভূমিকাটা কিন্তু শুধু খাওয়া দাওয়া ঘুমোনো নয়, তাই তো? আপনি সভ্য মানুষ বলে নিজেকে যদি দাবি করেন, তাহলে সভ্য মানুষ কি করবে? কুকুর খায় দায়, ঘুমোয়, সঙ্গম করে, মৈথুন করে, আপনিও তাই করবেন। আপনি তাহলে কেন সভ্য বলে দাবি করছেন? সভ্যতার শর্ত কী বলে আপনি মনে করেন? আমার কাছে সভ্যতার শর্ত আসলে আদিম। সেটা না হলে সভ্যতা বাঁচে না। আমরা সভ্য হয়েও অসভ্যের নামান্তর হয়ে যাই। কি? ভাগ করে খাওয়া এবং আশপাশের মানুষের কথা ভাবা। সমাজবাদ দিয়ে আপনি শূন্য, আমিও শূন্য। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।